তো আমরা সর্বশেষ যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম যে ক্যাম্পেইন কি জিনিস, আমরা এই জিনিসটা জানি, এবং আমরা জানি যে ক্যাম্পেইন অবজেক্টিভ কি জিনিস আমরা সেটাও জানি, এবং অবজেক্টিভ টাইপ কি জিনিস এই জিনিসগুলো আমরা এখন জানি, তাই না ভাই? আমি যদি ভুল না করি গত ক্লাসের মধ্যে এরকম একটা ওয়েবসাইট ট্রাফিক এই জিনিসটা সিলেক্ট করা হয়েছিল ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে, এবং আমরা জানি ওয়েবসাইট ট্রাফিক মানে হচ্ছে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে অনেক মানুষ আসুক, এই জিনিসটা আমি চাচ্ছি, এটা হচ্ছে আমার অবজেক্টিভ, এটা আমার উদ্দেশ্য, এটা আমার গোল। তারপরে এখান থেকে ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক, এখানে তিনটা জিনিস দেখতেছেন না, এই জিনিসগুলো সামনে আসবে, এগুলো আপনাকে কনভার্সন ট্র্যাকিং বলে। আমি এটাতে অনেক কাজ করছি তো আগে, তো এই জন্য আমার এখানে তিনটা দেখাচ্ছে, আপনাদের এখানে নাও আসতে পারে, আপনাদের এখানে একটা আসবে, কোনটা জানেন? পেজ ভিউ নামে, আপনারা একটু মিলিয়ে নিয়েন, পেজ ভিউ নামে একটা অপশন আসবে, আপনারা ওটার মধ্যে টিক দিয়ে দিবেন। এর মানে হচ্ছে ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ এই যে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে লুক আসুক, লুক এসে মানে তাদের কাজটা কি থাকবে, আপনার এখানে পেজ ভিউ অপশন আসবে, আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এর অর্থ হচ্ছে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে মানুষ আসুক এবং পেজটাকে ভিউ করুক। পেজ ভিউ মানে হচ্ছে একটা পেজ দেখা না, পেজ ভিউর বাংলা কিন্তু পেজ দেখা, অর্থাৎ আমার ওয়েবসাইটের একটা পৃষ্ঠা দেখা। তো আপনি পেজ ভিউ এর টিক দিয়ে দিবেন, এর মানে হচ্ছে যে আমি চাচ্ছি ওয়েবসাইটে লুক আসুক এবং আমার ওয়েবসাইটটা দেখুক। তারপরে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে দেখেন সিলেক্ট ক্যাম্পেইন টাইম, উপরে তো আমরা ক্যাম্পেইন দিলাম না, ক্যাম্পেইনের অবজেক্টিভ দিলাম। এখন আমরা জানি ক্যাম্পেইন মানে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার ধরনটা কি হবে, এখানে অনেকগুলো ধরন দেওয়া আছে, যেমন সার্চ দেওয়া আছে, পারফরম্যান্স ম্যাক্স, আমরা পর্যায়ক্রমে একটার পর একটা শিখবো। আমরা সর্বশেষ ক্লাসের মধ্যে সার্চটা দেখেছিলাম, অর্থাৎ আমরা চাই গুগলের যে সার্চ নেটওয়ার্কগুলো আছে সেই সার্চ নেটওয়ার্কে আমরা আমাদের অ্যাডটা দেখাতে চাচ্ছি, বুঝতে পারছেন? এই জন্য আমরা এখানে টিক দিলাম। তারপরে এখানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে একটা নাম দিয়ে দিবেন, ওয়েবসাইট ট্রাফিক সার্চ, তারপর 56। এখানে আমরা সাধারণত এখানে যেটা হয়, এখানে তারিখ দিয়ে দেওয়া হয় আর কি, যে আমি এত তারিখ থেকে এই একটা শুরু করলাম, আজকে কত তারিখ? 28 তারিখ, তাই না? 28, তারপর 7/24 তারিখ দিয়ে দিলাম, মানে আমার বোঝার সুবিধার্থে যে আমি এই ক্যাম্পেইনের নামটা যেন দেখলে বুঝতে পারি যে এইটা 28 তারিখ চালানো হয়েছিল। কন্টিনিউ দিয়ে দেই। আপনাদের এখানে অপশনগুলো আসবে না, আপনারা স্টার্টে দিয়ে দিবেন। তারপরে এখানে কোনো কাজ করা হয় নাই, নেক্সট দিয়ে দিই। এই জায়গায় আপনাদেরকে দেখানো হয়েছিল যে এই দেখেন সার্চ নেটওয়ার্ক, আমরা চাচ্ছি সার্চ নেটওয়ার্কে আমাদের একটা দেখানো হোক এবং পাশাপাশি ডিসপ্লে নেটওয়ার্কে আমাদের একটা দেখানো হোক। আমরা অলরেডি জানি সার্চ নেটওয়ার্ক কাকে বলে, ডিসপ্লে নেটওয়ার্ক কাকে বলে। তারপর এইখানে যে টিকটা দেখতেছেন না, এই টিকের মানে হচ্ছে ইনক্লুড গুগল সার্চ পার্টনার্স। আমরা জানি গুগল সার্চ পার্টনার্স কোনগুলা, তাই না? যাদের সাথে গুগলের আপনার এই অ্যাডসেন্সের মাধ্যমে ইন্টিগ্রেশন আছে তাদের হচ্ছে সার্চ পার্টনার। প্রথম আলো একটা সার্চ পার্টনার, এরকম বিভিন্ন ওয়েবসাইটের ওনার যারা আছে ওরা হচ্ছে সার্চ পার্টনার, গুগলের সার্চ পার্টনার। তো আপনি যদি চান আপনার অ্যাড যখন কেউ গুগলে সার্চ করে সেও যেন দেখতে পায়, এবং পাশাপাশি গুগলের সার্চ পার্টনার যেগুলো আছে, যেমন বিং গুগলের সার্চ পার্টনার, আপনি চাচ্ছেন বিং এও দেখাতে, সেক্ষেত্রে আপনাকে টিক দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি আপনি চান যে না শুধুমাত্র গুগলেই দেখানো হোক, সেই ক্ষেত্রে আপনি এই টিকটা উঠিয়ে দিবেন। অনুরূপভাবে আপনি যদি চান ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ আপনার ইউটিউব আছে ডিসপ্লে নেটওয়ার্ক, অথবা এই ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক যেগুলো হচ্ছে পার্টনার নেটওয়ার্ক। আচ্ছা, ডিসপ্লে নেটওয়ার্ক একটা তো হচ্ছে ইউটিউব, আরেকটা হচ্ছে আপনার ডিসকভারি আছে না, আমরা সর্বশেষ আমি একটা ব্যাকআপ ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম গুগলের যে ডিসকভারি আছে সেটাও কিন্তু আপনার ডিসপ্লে নেটওয়ার্ক, এটা হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। এবং আপনি চাচ্ছেন যে গুগলের যে পার্টনার ডিসপ্লে নেটওয়ার্ক যেগুলো আছে, যেমন বিভিন্ন ওয়েবসাইটের উপরে আপনার একটা ব্যানারের মতো দেখা যায় না, আপনি চাচ্ছেন সেখানে দেখা যাক, সেই ক্ষেত্রে টিকটা দিয়ে রাখবেন। এই দেখেন এখানে লেখা আছে ইনক্লুড, মানে যুক্ত করুন, তাই না? গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, আপনি যে গুগল ডিসপ্লে নেটওয়ার্কগুলোকে যুক্ত করতে চান সেক্ষেত্রে এগুলো করবেন।
তারপরে এখানে লোকেশনগুলো কিভাবে সিলেক্ট করতে হয় আমরা জানি। তারপরে লোকেশনের যে এই জিনিসটা আমরা জানি, প্রেজেন্স অর ইন্টারেস্ট এবং প্রেজেন্স জানা আছে না ভাই? আচ্ছা, তারপরে এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে স্কিপ করে দিবেন, এটা স্কিপ করার পরে কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডস স্যার আপনাদেরকে দেখাইছিলেন যে কিওয়ার্ডের যে বিষয়গুলা, ইন্টার ইউআরএল টু স্ক্যান কিওয়ার্ড। আপনি যেমন, আমি একটু আরঙে যাই, আরঙে গেলাম, দেখেন এটা কিন্তু ওয়েবসাইটের মূল পেজ। দেখেন এখানে কি লেখা, arong.com, তাই না? আমরা যদি একটু নিচে চলে যাই, কি ব্যাপার, এখান থেকে এই দেখেন বোল্ড বেসিক্স একটা ক্যাটাগরি, উপরে খেয়াল করেন arong.com, তারপর স্ল্যাশ ব্র্যান্ড, তারপর স্ল্যাশ, তারপর তাগামেন, তারপরে টিস, পাইছেন? এই যে আপনার মানে এই যে গেঞ্জিগুলো আছে না, হয়তো এগুলোর নাম টিস, এই জন্য আপনার সর্বশেষ ইউআরএল মধ্যে টিস আসছে। আমরা যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যাওয়ার পরে ক্যাটাগরি না, আমরা এখান থেকে এই মেনে গেলাম। হ্যাঁ, মেনে গিয়ে পাঞ্জাবি দেখতেছেন না, কটন অ্যান্ড ব্লেন্ডস, এখানে ক্লিক করলাম। তারপরে দেখেন উপরে এই যে কটন অ্যান্ড ব্লেন্ডস দেখছেন, এই যে এর মানে হচ্ছে এই পাঞ্জাবিগুলার মানে নাম, এটা এই পাঞ্জাবিগুলোর নাম। তো আপনি চাচ্ছেন এই পাঞ্জাবিটা বিক্রি করার জন্য, বুঝতে পারছেন? এখানে যে এইখানে কিন্তু এক ধরনের পাঞ্জাবি, এগুলো কিন্তু সব কটন পাঞ্জাবি। হ্যাঁ, এবং আপনি চাচ্ছেন যে এগুলো বিক্রি করার জন্য, জাস্ট এখান থেকে সিম্পলি ইউআরএলটা এখান থেকে কপি করবেন। কপি করে ক্যাম্পেইনে গিয়ে এখানে দিয়ে দিবেন। আপনি কিন্তু সরাসরি arong.com দেই নাই, বরং আমি যে পাঞ্জাবিগুলো বিক্রি করতে চাচ্ছি সেটার ইউআরএলটা দিছি, বুঝতে পারছেন? এখানে দেওয়ার পরে গেট কিওয়ার্ড সাজেশন, এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনি যে কিওয়ার্ড, আপনি যে এই ইউআরএলটা দিলেন সেখান থেকে গুগল করে কি, ওরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা একটা স্ক্রল করে দেখে যে এই লোকটা আসলে কি বিক্রি করতে চায়, বিক্রি করতে, তারপর এগুলা সেটা স্ক্যান করে দেখেন ইনস্ট্যান্ট কিছু কিওয়ার্ড দিয়ে দিছে আমাদেরকে, আরং পাঞ্জাবি, পাঞ্জাবি কালেকশন, পাঞ্জাবি ফর মেন, হোয়াইট শার্ট। মানে মানুষ সাধারণত এই জিনিসগুলো লিখে তারপর গুগলে সার্চ করে। এইটা এই যে কিওয়ার্ডগুলো সাধারণত আমরা কিওয়ার্ড আপনার সামনের ক্লাসগুলোতে দেখব কিভাবে কিওয়ার্ড আপনার রিসার্চ করা লাগে। তো এই জিনিসটা তো র্যান্ডম দিয়ে দিল এই জায়গায়, তাই না? এটা গুগল নিজের মতো করে দিয়ে দিল। আমি যে এই যে আপনার ইউআরএলটা দিলাম, ইউআরএল থেকে পুরো একদম স্ক্যান করে নিয়ে আসছে। আচ্ছা, কিন্তু আমরা এটা এইভাবে দিব না। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শিখবো, আমরা এখানে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে তারপর দিতে হয় সেগুলো আমরা দেখব। যেহেতু এখন আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা যাই নাই, আমরা শুধুমাত্র গুগলে ইনস্ট্যান্ট দিয়ে দিলাম। ফাইনাল ইউআরএল এর মধ্যে আপনি যে ইউআরএলটা কপি করে নিয়ে আসছিলেন সেটা দিয়ে দিবেন। এই জিনিসগুলো দেখানো হয়েছিল, তাই না ভাই? তারপর মোর আইডি, আমরা যদি এখানে ক্লিক করি, ওই যে আমরা ইউআরএলটা দিছিলাম না, ইউআরএলটা দেওয়ার কারণে কিন্তু এই আপনার এখান থেকে বিভিন্ন সাজেশন নিয়ে আসছে। আমরা এগুলো টিক মার্ক করে দিব। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিজেদের মতো করে লিখব। সর্বশেষ ক্লাসে নিয়ামুল স্যার আপনাদেরকে দেখাইছিলেন যে চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে হেডলাইন লিখাইতে হয়, দেখছিলেন না? আমরা যদি আবার একটু দেখি, যখন আপনি কোনো কিছু আপনার কোনো একটা পণ্যের আপনি প্রচার প্রচারণা করতে চাইতেছেন, তখন চ্যাটজিপিটিকে প্রথমে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, ইউআরএল দিবেন এবং বলে দিবেন এটা হচ্ছে আমার ইউআরএল। তারপর এখানে লিখবেন রাইট সাম headlines and description for Google Ads। আমরা বললাম যে ভাই কিছু ডেসক্রিপশন দিয়ে দাও এবং কিছু হেডলাইন দিয়ে দাও, দেখতে পাচ্ছেন? দেখেন আমি কিন্তু বলি নাই যে মানে আমি কি নিয়ে বিজনেস করতে চাই, এটা কিন্তু আমি চ্যাটজিপিটির বলি নাই, শুধুমাত্র ইউআরএলটা দিয়ে দিছি। সেই ইউআরএল মানে ক্রল করে এত দ্রুত সময়ের মধ্যে আপনারা দেখেন সবকিছু নিয়ে আসছে। হেডলাইন কি, ডিসকভার ট্রেডিশনাল এলিগেন্স সব কটন ব্লেন্ড পাঞ্জাবিস।
মানে কত ফাস্ট এবং কত ইন্টেলিজেন্ট দেখতে পাচ্ছেন। মানে শুধুমাত্র ইউআরএলটা দিয়ে দিছি, সে সেকেন্ডের মধ্যে পুরো ইউআরএলটা ক্রল করে ফেলছে। ক্রল করে দেখছে যে এই লোকে কি ব্যবসা করে, তারপর মনে করেন যে এটার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত যে হেডলাইনগুলো আছে সেগুলো সে এখান থেকে দিয়ে দিছে। তো চ্যাট জিপিটি এমন একটা জিনিস, শুধুমাত্র চ্যাট জিপিটি না, আপনার যত ধরনের আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আছে এগুলোর সিস্টেম হচ্ছে কি জানেন, এগুলারে আপনি যত ভালোভাবে ইনস্ট্রাকশন দিতে পারবেন। আমি তো এখানে শুধুমাত্র এক লাইনে বলে দিলাম যে তুমি হেডলাইন আর ডেসক্রিপশন দিয়ে দাও। আমি যদি মনে করেন এটাকে আরো সুন্দরভাবে বলতাম যে ভাই এমন কিছু হেডলাইন দিবা যে হেডলাইনগুলা তোমার কাস্টমারের মনোযোগ আকর্ষণ করে, এবং এমন কিছু ডেসক্রিপশন দিবা যেটা দেখার সাথে সাথে মানুষের অ্যাটেনশন যেন গ্র্যাব করতে পারে, মানুষ ক্লিক করতে বাধ্য হয়। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোকে যত বেশি ইনপুট দিতে পারবেন, যত বেশি ইনস্ট্রাকশন দিতে পারবেন, তত সুন্দর সুন্দর আউটপুট দিবে, বুঝতে পারছেন? কারণ ওদের কাছে কিন্তু অলরেডি সবকিছু দেওয়া আছে। যেমন মনে করেন মানে ওদের বিষয়টা কি, ওদের কাছে কিন্তু প্রচুর ডেটা ইনপুট করা আছে, পৃথিবীর সমস্ত ডেটা মনে করেন ওদের কাছে দেওয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে কি, একজন দক্ষ রাঁধুনির মতো আপনার এখান থেকে একটু মশলা নিবেন, হ্যাঁ, ওইখান থেকে আপনার একটু লবণ নিবেন এবং সবগুলাকে মিক্স করে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। আর খাবার রান্না করার দায়িত্বটা হচ্ছে আপনার চ্যাট জিপিটির কাছে অলরেডি সমস্ত সব কিছু দেওয়া আছে। শুধুমাত্র আপনি একজন দক্ষ বাবুর্চি হিসাবে ওরা শুধুমাত্র একটু দিক নির্দেশনা দিবেন যে ভাই তুমি একটু লবণ নাও এখান থেকে, তুমি একটু মরিচ নাও, তুমি এটা নাও সেটা নাও, সবকিছু সে নিবে এবং অল্প সময়ের মধ্যে সে একটা চমৎকার আউটপুট আপনাকে দিবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইন্টেলিজেন্ট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে এগুলো এভাবেই কাজ করে। যত ভালো ইনস্ট্রাকশন দিতে পারবেন তত ভালো আউটপুট দিবে। এখানে আমি এক কথাই দিছি, সে এক কথায় উত্তর দিয়ে দিছে, তারপরে এগুলো চমৎকার হয়েছে। আগে এই জিনিসগুলা যে আপনার হেডলাইন গুলা তারপর ডেসক্রিপশন গুলা অনেক কষ্ট করে লেখা লাগতো, কারণ সবাই তো আর ইংরেজিতে অনেক ভালো না, তাই না? দেখা যেত যে কম্পিটিটর যারা আছে, যারা অলরেডি এই ধরনের বিজনেস করতেছে, ওরা কি লিখতেছে সেগুলো আপনার কালেক্ট করা লাগতো, অনেকগুলো একসাথে কালেক্ট করা লাগতো, বুঝতে পারছেন? কালেক্ট করে দেন মনে করেন যে এগুলা দিয়ে একটা হেডলাইন লেখা লাগতো, ডেসক্রিপশন লেখা লাগতো। যাই হোক, এই জিনিসগুলো এখন সহজ হয়ে গেছে চ্যাট জিপিটির মাধ্যমে। এই দেখেন আমি এখানে চ্যাট জিপিটি যে হেডলাইনগুলো দিয়েছি, হেডলাইনগুলো কিন্তু আপনার 30 ক্যারেক্টারের বেশি। এই যে নিচে দেওয়া আছে যে সর্বোচ্চ এখানে 30টা অক্ষর ব্যবহার করতে পারবো, কিন্তু ওর যে হেডলাইনগুলো দিচ্ছে এগুলো কিন্তু 30 ক্যারেক্টারের বেশি। যদি আমি ওকে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া দিই যে ভাই তুমি যে হেডলাইনগুলো দিতেছো সেই হেডলাইনগুলো যেন উইদিন 30 ক্যারেক্টার্স, সেগুলো যেন 30 ক্যারেক্টারের ভিতরে হয়, সে এমন এমন হেডলাইন দেবে যেগুলো আপনার 30 ক্যারেক্টারের ভিতরেই, বুঝতে পারছেন? তো আপনার হেডলাইনগুলো নিয়ে এখানে এটা নিলাম, তারপর এই জায়গায় দিয়ে দিলাম। দেখেন অনেক লম্বা হয়ে গেছে হেডলাইনগুলো, বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি হেডলাইনগুলো, তারপর এখানে আরো হেডলাইন দিতে পারবেন। এরকম 15টা হেডলাইন খুব সম্ভবত ব্যবহার করা যায়। হ্যাঁ, 15টা হেডলাইন ব্যবহার করা যায়। হেডলাইন গেল, তারপর এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখানে কিছু সাজেশন দেওয়া আছে, আমরা যেহেতু এটা ক্যাম্পেইন পুরোপুরি সিলেক্ট করতেছে না, আমরা এগুলো দিয়ে দিব। তারপর এখান থেকে আপনার ডেসক্রিপশন দেওয়া যায় 4টা সর্বোচ্চ, হ্যাঁ, 1টা 2টা 3টা, আমরা 3টা দিছি, আরেকটা ডেসক্রিপশন দিয়ে দিই। এই যে ডেসক্রিপশনগুলো সাধারণত লম্বা হয় হেডলাইনের চাইতে, বুঝতে পারছেন? ডেসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত আমাদের গত ক্লাসে খুব সম্ভবত গিয়েছিল। এখানে দেখেন অ্যাড এর একটা স্কোর দিতেছে ওরা, অ্যাড স্ট্রেংথ 4। স্ট্রেংথ মানে শক্তি, তাই না? বলতেছে আপনার অ্যাড এর যে স্ট্রেংথটা আছে এটা একদম লো কোয়ালিটির। তো এইগুলোর মধ্যে আপনি যত ভালোভাবে হেডলাইন দিবেন অথবা যত ভালোভাবে ডেসক্রিপশন দিবেন, অ্যাডের আপনার যে স্ট্রেংথটা আছে এটা কিন্তু বাড়তে থাকবে। 4 থেকে তারপর এভারেজে আসবে, তারপর স্ট্রং এ আসবে। আমরা একটু চেষ্টা করি এটাকে এভারেজে আনার জন্য। এভারেজে আনার জন্য কি করা যেতে পারে, এখানে কিছু সাজেশন দিয়ে দেই। তারপর এই দেখেন এই যে ঘরগুলো ছিল এগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে। ইনক্লুড পপুলার কিওয়ার্ড, মেক সাম ডেসক্রিপশন তো গেল এইগুলা, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা ডেসক্রিপশন নিয়ে আসি। যেমন এই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিই। কোথায় ডেসক্রিপশন? এই যে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এই দেখেন মেক ডেসক্রিপশন ইউনিক, এই জিনিসটা কিন্তু পূর্ণ হয়ে গেছে, যদিও স্ট্রেংথটা এখনো বাড়ে নাই।
এইটা আপনার একুরেট কাজ করেন না। এই দেখেন এই জিনিসগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, এইটা পরিপূর্ণ হয়ে গেছে না, মানে হিসাবে এখানে কিন্তু পুরের জায়গায় স্ট্রেংথ চলে আসার কথা, আপনার মানে এভারেজ চলে আসার কথা লিস্ট, কিন্তু আসে না। এটা সবসময় পরিপূর্ণভাবে কাজও করে না, কারণ অলরেডি কিন্তু পূরণ হয়েই গেছে এই জায়গায়। আচ্ছা আমরা এখানে কিওয়ার্ডের জায়গায় দেখি কি করা যায়। গ্রেট দিয়ে দিলাম। এখন আবার আচ্ছা এই দেখেন এভারেজে চলে আসছে, দেখছেন? তো এটাকে আপনার যত ভালো করা যায়, একদম স্ট্রং পর্যায়ে নেওয়া যায়, আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলোকে যতটা ভালো করা যায়। তারপর যদি আমরা নেক্সটে ক্লিক করে দিই, এখানে আপনার একটা বাজেটের একটা অপশন আসছে যে আপনি এভারেজ ডেইলি বাজেট কত দিতে চাচ্ছেন। এটা রিকমেন্ডেড, সে পরামর্শ দিতেছে যে ভাই আপনি এভারেজে $27 করে খরচ করেন। হ্যাঁ, এটা আমরা দেখব, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা বাজেট কত দেওয়া লাগবে আমরা এই জিনিসগুলো রিসার্চ করব তখন। নেক্সট করে দিই। নেক্সট করার পরে ওয়েবসাইট ট্রাফিক সার্চ রেজাল্ট, এই দেখেন ইওর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। এখন আমরা যদি পাবলিশ করে দিই, এটা এইভাবে সাধারণত একটা ক্যাম্পেইন পাবলিশ করা হয়, বুঝতে পারছেন? এখন আমাদের আজকের যে কাজ, আজকে আমরা দেখব কি যে বিডিং নামে একটা কথা আছে, আমরা আজকে বিডিংটা শিখব। আমরা প্রথমেই জেনে নিই বিডিং কি জিনিস। বিডিংটা হচ্ছে আপনারা দেখেন না আইপিএল এ অথবা বিভিন্ন যেই খেলার যে মঞ্চগুলো আছে ওগুলোর মধ্যে প্লেয়ারদেরকে কিনতে হয় না টাকা দিয়ে। যেমন মনে করেন যে একজন প্লেয়ারকে এরকম মানে একটা অকশন হইতে থাকে, অর্থাৎ একটা নিলাম হইতে থাকে, বুঝতে পারছেন? নিলামের মধ্যে আপনার একজন এরকম বসে থাকে, সামনে মনে করেন অনেক বড় বড় ব্যবসায়ীরা সামনে থাকে, প্রত্যেকেই মনে করেন কোটি কোটি টাকা নিয়ে আসছে আজকে প্লেয়ার কিনবে, তাই না? তারপর একজনের প্লেয়ার সামনে আসে, মানে সিস্টেমটা কিরকম আমার জানা নাই, মানে খুব সম্ভবত একটা ছবি আসে, তাই না? যাই হোক, পিছনে একটা ছবি আসে, তারপরে বলে যে মানে একজন বলতে থাকে যে আমি 1 কোটি টাকা দিতে রাজি আছি, আরেকজন বলে যে আমি 2 কোটি টাকা দিতে রাজি আছি। এই যে আপনার বলতেছে না যে আমি 1 কোটি টাকা দিতে রাজি আছি, আরেকজন বললো আমি 2 কোটি টাকা দিতে রাজি আছি, এই জিনিসটাকে বলে বিডিং। ওরা বিট করতেছে, ওরা একটা অকশনের মধ্যে বিট করতেছে, বুঝতে পারছেন? এবং আমাদের গুগল অ্যাডস এর বিডিং সিস্টেমটা সেম। মনে করেন সবাই ডগ ফুড বিক্রি করতেছে, কুকুরের যে খাবার আছে না ডগ ফুড, সেটা বিক্রি করতেছে, আপনিও বিক্রি করতেছেন এবং আপনার সাথে আরো 5 জন বিক্রি করতেছে, এবং আপনারা সবাই আপনার অকশন করতেছেন, নিলাম করতেছেন, বুঝতে পারছেন? এবং এই নিলামটা করতেছে গুগল নিজেই। গুগল মনে করেন আমাদের সামনে বসে আছে, আমরা 5 জন সামনে বসা বা 6 জন সামনে বসা, আমরা প্রত্যেকেই বিজনেসম্যান, প্রত্যেকেই ব্যবসায়ী। আমি বলতেছি যে ভাই আমার অ্যাডে যে ক্লিক করবে প্রতিটি ক্লিকের জন্য আমি $1 করে দিতে রাজি। আমার 500 জন বললো আমি $2 করে দিতে রাজি আছি। আমার এরপরে যে আছে সে বললো আমি $5 করে দিতে রাজি আছি। এই যে একটা বিডিং প্রক্রিয়া চলতেছে, কিন্তু আমি বলতেছি এত পরিমাণ এত টাকা, সে বলতেছে এত টাকা, এই জিনিসটাকে বলে আপনার বিডিং, বুঝতে পারছেন? তো তো সাধারণত কি হয় নিলামের মধ্যে সবচাইতে যে বেশি বলে যে আমি এত টাকা দিতে রাজি আছি, কেউ বললো 50,000 60,000, একজন বললো যে আমি 1 কোটি টাকা দিতে রাজি আছি, শেষ পর্যন্ত কিন্তু সেই 1 কোটি টাকা যে দেয় তার কাছে কিন্তু দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছেন? তো এই গুগল অ্যাডস এর বিডিং সিস্টেমটা এরকম যে সবচাইতে বেশি আপনার টাকা দিতে রাজি আছে। আমরা জানি শুধুমাত্র টাকা দিতে রাজি তাও না, এখানে আর অনেকগুলো ফ্যাক্টর আছে, অ্যাড কোয়ালিটি ভালো থাকা লাগে, তাই না? তো সবকিছু মিলে ওভারঅল যার স্কোর ভালো, গুগল কিন্তু তাকেই তার অ্যাডটাকে সবার সামনে নিয়ে আসে, এবং খুব বেশি সম্ভাবনা থাকে তার অ্যাডে ক্লিক করে একজন মানুষ কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবে বা কিনবে, বুঝতে পারছেন? তো বিডিংটা হচ্ছে আপনার অ্যাডটা সামনে নেওয়ার একটা প্রক্রিয়া। এখন আমরা যে জিনিসটা শিখব যে আমরা বিডিংগুলো কিভাবে সেট করব। সাধারণত আমরা যখন এই অ্যাডটা চালাই, মানে যখন আমরা ক্যাম্পেইনটা তৈরি করি না, ক্যাম্পেইনটা তৈরি করার সময় কিন্তু বিডিং অপশনটা আসে। দেখেন এখানে যাওয়ার পরে ওয়েবসাইটে এটা দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম এইটা স্টার্ট নাও। এই দেখেন বিডিং অপশনটা পাইছেন? বিডিংটা শুরুর দিকেই থাকে, কিন্তু নিয়ামুল স্যার বিডিংটা দেখায় নাই, মানে মানে বিডিংটা একটু জটিল জিনিস, তো এটার জন্য স্বতন্ত্র একটা ক্লাস নেওয়া লাগে, বুঝতে পারছেন? এই জিনিসটা এই জন্য প্রথম দিন দেখানো হয় নাই, আজকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো সাধারণত আপনারা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন বিডিংটা এখান থেকে সিলেক্ট করবেন না, বুঝতে পারছেন? মানে বাকি যে ধাপগুলো আছে সেই ধাপগুলো দিয়ে শেষ করবেন, তারপর পাবলিশ করে দিবেন, বুঝতে পারছেন? পাবলিশ করার পরে আপনি এখানে চলে আসবেন, যে ওভারভিউ যে অপশনটা আছে না, ওভারভিউ এখানে আসার পরে যে ক্যাম্পেইন লেখা দেখছেন, তারপর এই ক্যাম্পেইনে চলে আসবেন। তারপরে এই যে দেখেন আমরা যতগুলো ক্যাম্পেইন সাজাইছি বা যতগুলো ক্যাম্পেইন বানাইছি সবগুলো আপনার এখানে সিরিয়াল আকারে চলে আসছে,
দেখছেন ভাই? এখানে আসার পরে আমরা তারপরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এইখানে দেখেন আমরা আজকে যে এই ক্যাম্পেইনটা তারিখ দিয়ে বানাইলাম না, সেটা কই আমরা একটু খুঁজে বের করি। ওয়েবসাইট ট্রাফিক, এই যে এটা, তাই না? 24/7/2024, এটা কিন্তু আজকে আমরা কিছুক্ষণ আগে বানাইছিলাম। সেটিংসে আসার পর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনি যে ক্যাম্পেইনটা সাজাইছেন সেই ক্যাম্পেইনের সমস্ত ডিটেইলস এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এই জিনিসটাকে একটু ছোট করে দেই, সবগুলো একসাথে আসতেছে না। এই দেখেন, এই যে অপশনগুলো দেখতেছেন না, ক্যাম্পেইন নেম, আমরা ক্যাম্পেইন নেম দিছিলাম না, এটা ওয়েবসাইট ট্রাফিক, তারপরে যে 28/7/24 এই জিনিসটা দিছিলাম না, এই জিনিসটা এখানে চলে আসছে। তারপর কনভার্সন গোল, আমরা একটা গোল দিয়েছিলাম, এই যে তিনটা অপশন আসছে না আমার এখানে, এই তিনটা এখানে চলে আসছে। ভাই রিলেট করতে পারতেছেন বিষয়গুলোর সাথে? তারপরে দেখেন মেকিং অবজেক্টিভ, আমরা অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক দিয়েছিলাম, তাই না? এবং আমাদের ক্যাম্পেইনের স্ট্যাটাস হচ্ছে, মানে আমাদের ক্যাম্পেইনটা এখন চালু না, এই জন্য এটাকে এনেবল দেখাচ্ছে আর কি। আমরা যদি এটাকে পজ করে রাখতাম তো এখানে পজড দেখাতো। তো এই ক্যাম্পেইনটা চালু, কারণ আমরা এটা পাবলিশ করে দিয়েছিলাম না, যার কারণে এখানে এনেবল দেখাচ্ছে এটা। তারপর নেটওয়ার্ক কি আমরা দিয়েছিলাম, গুগল সার্চ নেটওয়ার্ক। লোকেশন বাংলাদেশ দিয়েছিলাম। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ, এই যে দেখেন এখানে বাজেট, বাজেটের আমরা সর্বশেষ পাবলিশ করার আগে $27 বাজেট দিয়ে দিয়েছিলাম না, সেই $27 বাজেটটা এখানে দেখাচ্ছে। এবং এরপরেই হচ্ছে আপনার বিডিং অপশনটা, দেখছেন ভাই? আপনাদের কাজ হবে যখন ক্যাম্পেইনটা সাজাবেন তখন ক্যাম্পেইনটা চালু করে দেওয়ার পরে এখানে চলে আসবেন, এখানে আসার পরে বিডিংটা এখান থেকে দিবেন। এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তারপরে আমরা যদি এখানে চলে যাই, এই যে এখানে দেখেন প্রথমে একটা কথা আছে, অটোমেটেড বিড স্ট্র্যাটেজিস, আর একটা হচ্ছে ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজিস। বিট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আপনার ম্যানুয়াল বিট, আর একটা হচ্ছে অটোমেটেড বিট। অটোমেটেড বিটটাকে আবার স্মার্ট বিটও বলে। আমরা কি বুঝলাম, যে আমরা যে বিটটা করি সেটা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে আমরা নিজেদের মতো করে একটা পরিমাণ দিয়ে দিতে পারি, যে আমি বললাম আমি $5 করে দিতে চাই প্রতিটা ক্লিকের জন্য, এটা হচ্ছে ম্যানুয়াল বিট। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে স্মার্ট বা অটোমেটেড বিট। আমি গুগলকে বলে দিলাম যে ভাই তুমি ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবা, আর কত টাকা লাগে তুমি নিজের মতো করে কেটে নিও, এটা হচ্ছে আপনার অটোমেটেড বিট। বুঝতে পারছেন? তো আমরা আজকে দুটো নিয়ে আলোচনা করব, যে ম্যানুয়াল বিট কাকে বলে এবং অটোমেটেড বিট কাকে বলে এবং সেগুলো কিভাবে কাজ করে। আমরা এই যে স্যারের আপনার বিট স্ট্র্যাটেজিস বেসড অন ক্যাম্পেইন গোল একটা ডকুমেন্ট আছে, এই ফাইলটা আর এই যে ড্রাইভ লিংক আছে আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আসার পরে দেখেন এখানে বিডিং স্ট্র্যাটেজিগুলো দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে আপনার ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজিস। এই দেখেন বিডিং দুই প্রকার, একটা হচ্ছে আপনার ম্যানুয়াল বিট বা ম্যানুয়াল বিডিং, আর হচ্ছে স্মার্ট বিডিং বা অটোমেটেড বিডিং। বুঝতে পারছেন? এবং এই দুইটার আন্ডারেই আপনার কিছু কম্পোনেন্ট আছে। যেমন আমি যদি ম্যানুয়াল বিট সেট করতে যাই তখন এর মধ্যে একটা অপশন পাবেন যে ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসি মানে হচ্ছে আপনার নিজের মতো করে দিয়ে দিবেন। সিপিসি মানে কি আমরা জানি, কস্ট পার ক্লিক, প্রতিটা ক্লিকের জন্য আপনি কত টাকা দিতে চান এই জিনিসটা সিলেক্ট করে দিবেন। আরেকটা হচ্ছে সিপিএম, আরেকটা হচ্ছে ভিসিপিএম। সিপিএম হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড দেওয়ার ক্ষেত্রে সিপিএমটা কাজ করে, সিপিসিটা কাজ করে কিন্তু আপনার সার্চ অ্যাডের ক্ষেত্রে। বুঝতে পারছেন? কারণ মানে শুনলেই বোঝা যাচ্ছে কস্ট পার ক্লিক, যেই অ্যাডের মধ্যে ক্লিক করা হবে সেই অ্যাডকে আমি কত টাকা দিতে চাচ্ছি। আর সিপিএম এর ফুল ফর্ম হচ্ছে আপনার কস্ট পার 1000 ইমপ্রেশন, অর্থাৎ 1000 ইমপ্রেশনে আমি কত টাকা দিতে চাচ্ছি। তো 1000 ইমপ্রেশনে কিন্তু সাধারণত আমরা গুগলের যে ডিসপ্লে অ্যাডগুলো আছে না, যে অ্যাডগুলো ব্যানার আকারে আমাদের সামনে আসে, ইমপ্রেশন মানে তো আমরা জানি যখন একটা অ্যাড আমার সামনে আসছে তখন একটা ইমপ্রেশন হয়েছে। তো এরকম 1000 ইমপ্রেশনের জন্য গুগলকে একটা টাকা দেওয়া লাগে, সেটা সাধারণত ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে হয়। বুঝতে পারছেন? আর ভিসিপিএম মানে হচ্ছে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন। এখন কথা হচ্ছে যে ভাই কস্ট পার, সি তে কস্ট, পি তে হইছে আপনার পার, এম তে 1000 ইমপ্রেশন কিভাবে হয়, তাই না? এটা তো মেক সেন্স না। এমটা হচ্ছে আপনার রোমান, একটা রোমান সংখ্যা আছে না,
এই রোমান একটা সাইন হচ্ছে এম, রোমান সাইনে এম মানে 1000, বুঝতে পারছেন? রোমান সাইন অনুযায়ী এম তে 1000 বোঝানো হয়। সুতরাং এই জিনিসটা আপনার এখানে নিয়ে আসা হয়েছে, যেখানে এম এর মাধ্যমে আপনার 1000 ইমপ্রেশন বোঝানোর উদ্দেশ্য। এটা রোমান সাংকেতিক একটা চিহ্ন, বুঝতে পারছেন ভাই? তারপরে এখন কথা হচ্ছে যে একটা হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, আর একটা হচ্ছে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, আমরা এই জিনিসটা একটু বুঝি। দেখেন, আমরা যদি প্রথম আলোতে যাই, prothomalo.com, এখানে আসার পরে আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখতে পাই না? এই দেখেন, বাবারে বাবা, পুরো ব্যানার আকারে বিজ্ঞাপন দিয়ে দিছে আকিস বোর্ড। এই আচ্ছা, এই দেখেন, এখানে আসার পরে কিন্তু অনেকগুলো বিজ্ঞাপন আছে। যখন আমি প্রথম আলোতে আসলাম, এসে মনে করেন যে এই যে দেখেন, প্রথমে কিন্তু একটা বিজ্ঞাপন, রিদিশা, হ্যাঁ, চকলেট। এইটা কিন্তু আমি দেখলাম, এটা কিন্তু ভিউ হইল, ভিউ মানে দেখা, বুঝতে পারছেন? সুতরাং এই অ্যাডটা কিন্তু এখন ভিউয়েবল, অর্থাৎ এটা অলরেডি ভিউ করা হয়ে গেছে। কিন্তু এই পেজের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাড আছে যেগুলো নিচে পড়ে আছে, যেগুলো আমরা এখন পর্যন্ত দেখি নাই। দেখেন, আমরা স্ক্রল করে যদি নিচের দিকে যাই, এই দেখেন আরেকটা অ্যাড, চরকির একটা অ্যাড আসছে, তাই না? যখন আমরা এই পর্যন্ত ছিলাম তখন কিন্তু চরকির অ্যাডটা আমরা এখন পর্যন্ত দেখি নাই, শুধুমাত্র আপনার রিদিশা অ্যাডটা দেখছি। সুতরাং রিদিশা অ্যাডটা ভিউয়েবল হয়েছে, কিন্তু নিচে যে চরকির অ্যাডটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত ভিউয়েবল হয় নাই। ভিউয়েবল এবং আপনার ভিউয়েবল 1000 ইমপ্রেশন এবং কস্ট পার 1000 ইমপ্রেশন, এটার মধ্যে আপনার পার্থক্য এটাই। রিদিশা এখানে ভিউয়েবল হয়েছে, কিন্তু নিচের যে আপনার চরকির অ্যাডটা সেটা এখন পর্যন্ত ভিউয়েবল হয় নাই। সুতরাং গুগল করে কি, আপনার এই যে অ্যাডটা দেখাইলো এইটার জন্য একটা টাকা কাটে, এটাকে বলে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন। আর নিচের যে অ্যাডটা আছে যেটা এখন পর্যন্ত আমরা দেখি নাই, গুগল কিন্তু এটা শো করে রাখছে কিন্তু আমি দেখি নাই, তাই না? তো ওইটার জন্য একটা টাকা কাটে। এই জন্য যখন আমরা বিড সিলেক্ট করব তখন সাধারণত ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশনটা সিলেক্ট করব, কারণ এতে করে হয় কি, ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন যখন আপনি সিলেক্ট করবেন তখন গুগল কোনো না কোনো ভাবে আপনার একটা মানুষের কাছে দেখিয়ে তারপর টাকাটা কাটবে। আর আপনি যদি মনে করেন সিপিএম ব্যবহার করেন, কস্ট পার 1000 ইমপ্রেশনটা ব্যবহার করেন, তখন এই যে এরকম হবে, আপনি গেলেন এখানে, কেউ আসলো, গুগলের কাছে দেখানো, সে দেখাইছে, আপনি দেখেন আর না দেখেন, ঠিক আছে, এইটা ওর কাছে মাথা ব্যথা না, সে কিন্তু টাকা কেটে নিবে। এই যে দুইটা জিনিস মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? ভিউয়েবল 1000 ইমপ্রেশন আর কস্ট পার 1000 ইমপ্রেশন কি জিনিস? ভিউয়েবল হচ্ছে যেটা ভিউ হয়েছে, আর যেটা ভিউ হয় না সেটা হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। তো এই জন্য আপনার বিশেষ করে আপনার যখন এই দুইটা সিলেক্ট করা আপনার অপশন আসবে, তখন এই যে ভিসিপিএম যেটা, এটাই ব্যবহার করবেন, বুঝতে পারছেন? এটার মধ্যে টাকা একটু বেশি, কিন্তু তারপরেও তো মানুষ আমার অ্যাডটা দেখলো, তাই না? আর সিপিএম এর মধ্যে তো অ্যাড দেখতেও পারে, নাও দেখতে পারে, টাকা কিন্তু সে কেটে নিবেই। তারপর স্মার্ট বিডিং এর মধ্যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, টার্গেট সিপিএ আছে, টার্গেট আরওএস আছে, ম্যাক্সিমাইজ ক্লিকস আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন আছে, ইনহ্যান্স সিপিসি আছে, তারপর টার্গেট ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট পেজ, সার্চ লোকেশন, অনেকগুলো বিষয়, এবং প্রতিটাতেই আপনার বিস্তর আলোচনা হবে। আপনার কাছে যদি মনে হয় মানে একদিন ক্লাস, পরের দিন তো কোনো ক্লাসই নাই, আপনি যদি প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে চান, পুঙ্খানুপুঙ্খানুভাবে প্র্যাকটিস করেন, 2 দিনেও কভার করতে পারবেন না, সারাদিনও যদি পড়াশোনা করেন, বুঝতে পারছেন ভাই? এই জন্য প্রত্যেকটা জিনিস আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন। আশা করি এখন ক্লাসের মধ্যে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, বিডিং এ আসার পরে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন পাইছেন এগুলা? ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজিস এর মধ্যে আমরা ম্যানুয়াল সিপিসি পাইলাম, তাই না? আচ্ছা, আমরা এটার সাথে মিলাই, ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজির মধ্যে ম্যানুয়াল সিপিসি পাইলাম, ভাই মিলছে? সিপিএম পাই নাই, ভিসিপিএম পাই নাই। আচ্ছা, যেহেতু আমরা আমাদের এই অ্যাডটা, এই যে একটু আগে আমরা যে অ্যাডটা বানাইছিলাম, এই অ্যাডটা সার্চ অ্যাড ছিল না, আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়েছি, এই সার্চ অ্যাড থাকার কারণে এখানে শুধুমাত্র সিপিসি অপশনটা আসছে, কারণ আমরা জানি
শুধুমাত্র সার্চ অ্যাডের মধ্যে আপনার সিপিসি অপশনটা দেখায়, কিন্তু আপনি যদি এটা ডিসপ্লে অ্যাড দিতেন সেই ক্ষেত্রে আপনার ভিসিপিএম আর সিপিএম অপশনটা আসতো। বুঝতে পারছেন? আমরা আপাতত এটা নিয়ে কাজ করি, যেহেতু এটা আমাদের সার্চ অ্যাড। ম্যানুয়াল সিপিসিতে ক্লিক করলাম। ম্যানুয়াল সিপিসিতে ক্লিক করার পরে এখন কথা হচ্ছে এই ম্যানুয়াল সিপিসিটা আমি কখন ব্যবহার করব? সাধারণত যখন একটা ওয়েবসাইট অথবা একটা বিজনেস একেবারে নতুন থাকে তখন ম্যানুয়াল সিপিসিটা ব্যবহার করা হয়। কারণ ম্যানুয়াল সিপিসি হচ্ছে আপনি বলে দিলেন যে ভাই প্রতিটা ক্লিকের জন্য তুমি এত টাকা কাটবা। এখানে যদি আপনি এই যে অটোমেটেড যে ভিডিওগুলো আছে না, আপনি যদি এখানে ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করতেন সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা আসার সম্ভাবনা কম থাকতো। কারণ এই অটোমেটেড যে বিডিংগুলো আছে এগুলো সাধারণত বিভিন্ন ডেটার উপর কাজ করে। অর্থাৎ আপনি আগে আরো অনেকবার অ্যাড চালাইছেন, তখন কিন্তু গুগল আপনাকে চিনে অলরেডি, কারণ আপনি বিভিন্নভাবে অ্যাড চালানোর কারণে কারা কারা আপনার ওয়েবসাইট থেকে ক্রয় করছে, তো ওদের যে বিহেভিয়ার আছে, ওদের এজ, ওদের লোকেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ওদের যে বয়স আছে, সব কিছু অ্যানালাইজ করতে থাকে গুগল। তখন গুগল বুঝতে পারে যে এই লোকের কাছ থেকে পণ্য কেনার মতো এই লোক আছে, মানে গুগল বুঝতে পারে যে এর পণ্যগুলো এই লোক কিনতে পারে, ও কিন্তু এটা প্রেডিক্ট করতে পারে। কিন্তু যখন আপনার বিজনেসটা একেবারেই নতুন তখন কিন্তু গুগল জানে না যে আপনার টার্গেট অডিয়েন্স কারা বা কোন কোন লোক আপনার এখান থেকে কিনতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে মনে করেন গুগল উড়াধুরা বিভিন্ন মানুষের কাছে নিয়ে যায় এবং প্রত্যেকেই ক্লিক করে, কিন্তু দেখা যায় যে আপনার দিন শেষে কেউ কিনে না। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে খরচটা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য ম্যানুয়াল সিপিসি ব্যবহার করা হয়, কারণ এখানে আমি বলে দিলাম। এবং আরেকটা সমস্যা আছে ম্যাক্সিমাইজ ক্লিকের ক্ষেত্রে, আমি যদি অটোমেটেড বিড স্ট্র্যাটেজি ব্যবহার করি, গুগলে বলে দিলাম ভাই তুমি যত টাকা মন চায় তত টাকা কাটো, সে অনেক টাকা কাটতে পারে। কিন্তু আপনি যদি ম্যানুয়াল সিপিসি ব্যবহার করেন, আপনি বলে দিলেন যে ভাই শুধুমাত্র তুমি এই যে ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করে আপনি এখানে উল্লেখ করে দিলেন কি, তারপর এটা দিয়ে দিবেন, তারপর কস্ট পার ক্লিক, এই যে ডেইলি বাজেট, এইখানে কিন্তু আমি এই জিনিসটা উল্লেখ করে দিলাম। বুঝতে পারছেন? আমার ডেইলি বাজেট হইতেছে আপনার $27। $27 এর মধ্যে আপনার, আচ্ছা বিডিংটা এখানে সিলেক্ট করা হয় না, তাই না? আমরা যদি এই জায়গায় যাই, তারপরে ম্যানুয়াল সিপিসি, এখানে একটা অপশন আসার কথা যে আমি ঠিক কত টাকা দিতে চাই, এই জিনিসটা এখানে দেখানোর কথা। বুঝতে পারছেন? আচ্ছা, সেটিং আপ, ব্যাক টু দ্য প্রিভিয়াস স্ট্র্যাটেজি। কোনো কারণে এখানে দেখাচ্ছে না, এই জিনিসটা এখানে দেখাবে। আপনি যখন ম্যানুয়াল সিপিসি দিবেন তখন নিচে একটা ঘর থাকবে, যে ঘরের মধ্যে আপনাকে, আচ্ছা এটা সেভ দেওয়ার পরে দেখে আসে কিনা, ম্যানুয়াল সিপিসি, এই যে আসছে, এই দেখেন। ও না, এটা তো বাজেট, অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু। যাই হোক, ম্যানুয়াল সিপিসি যখন দিবেন তখন এখানে একটা অপশন আসে যে আপনি প্রতিটা ক্লিকের জন্য কত টাকা দিতে চাচ্ছেন, এই জিনিসটা আপনার এখানে আসে। বুঝতে পারছেন? তখন আপনি বলে দিলেন যে ভাই আমি প্রতিটা ক্লিকের জন্য মাত্র 50 সেন্ট করে দিতে চাচ্ছি। আপনি কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করতে পারছেন, কিন্তু যখন আপনি স্মার্ট বিডিং ব্যবহার করতেছেন বা অটোমেটেড বিডিং ব্যবহার করতেছেন তখন কিন্তু এই জিনিসটা পারতেছেন না। সে নিজের মতো করে আপনার বিভিন্ন মানুষের কাছে অ্যাড দেখাবে এবং টাকা কাটতে থাকবে। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যখন একটা ওয়েবসাইট নতুন থাকে অথবা একটা বিজনেস নতুন থাকে তখন আমরা সাধারণত ম্যানুয়াল সিপিসিটা ব্যবহার করি। তারপরে এখানে একটা অপশন দেখেন, হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ ইনহ্যান্সড সিপিসি। এটা আবার কি জিনিস? সিপিসি পড়লাম, ম্যানুয়াল সিপিসি পড়লাম, ইনহ্যান্সড সিপিসি এটা আবার কি জিনিস? এই জিনিসটা যদি আপনি ক্লিক করে দেন তো এর মাধ্যমে আপনি ইনহ্যান্স সিপিসি জিনিসটাকে আপনি চালু করে দিলেন। ইনহ্যান্স সিপিসি হচ্ছে যেমন আপনি ম্যানুয়াল সিপিসিতে আপনি 50 সেন্ট করে দিয়ে দিলেন, আপনি বললেন প্রতিটি ক্লিকের জন্য আমি 50 সেন্ট করে দিতে চাই। তারপর যদি আপনি ইনহ্যান্স সিপিসিতে এই জিনিসটা ক্লিক করে দেন, তারপর যদি আপনি এখানে টিকটা দিয়ে দেন, তখন গুগল করে কি 50 সেন্ট কখনো কাটে, আবার কখনো কখনো 50 সেন্টের চাইতে অতিরিক্ত 30% কাটতে পারে। যখন গুগলের কাছে মনে হয় এই লোকটা এখানে ক্লিক করার সম্ভাবনা বেশি বা এই লোকটা ক্লিক করে পণ্যটা কেনার সম্ভাবনা বেশি, তখন আপনার তার কাছে একটা নিয়ে যায় এবং সেই ক্ষেত্রে সে 50% বেশি কাটে, এবং যার কাছে গুগলের মনে হয় যে এই লোকটা হয়তো পণ্যটা কিনবে না তার ক্ষেত্রে সে 30% আপনার কম কাটে। বুঝতে পারছেন?
আবার বলি কথাটা, ইনহ্যান্স সিপিসি যদি আপনি ক্লিক করে দেন, সেই ক্ষেত্রে আপনি যত টাকা সিলেক্ট করলেন, মনে করেন আপনি 50 সেন্ট সিলেক্ট করলেন অথবা আপনি $1 সিলেক্ট করলেন, প্রতিটা ক্লিকের জন্য আমি $1 দিতে চাই। তারপরে যদি আপনি ইনহ্যান্স সিপিসি ক্লিক করে দেন, তখন গুগল করে কি, গুগল একটা বিভিন্ন মানুষের কাছে নিয়ে যায়, যার কাছে মনে হয় এই লুকে যদি ক্লিক করে তাহলে সে প্রোডাক্ট কিনতে পারে, তো তার কাছ থেকে গুগল $1 চাইতেও 30% বেশি কাটে। এবং যার কাছে অ্যাডটা নেওয়ার পর গুগলের কাছে যদি মনে হয় যে সে ক্লিক করে কিনতে নাও পারে, তার ক্ষেত্রে আপনার 30% কম কাটে। বুঝতে পারছেন? এইখানে যদি আপনি একটু কার্সরটা রাখেন, দেখেন এখানে কিছু ইংরেজি লেখা আছে, বলতেছে enhance cost per click can help you get more conversion from manual bidding. ম্যানুয়াল বিডিং থেকে আপনার এটা আরেকটু উন্নত, ইনহ্যান্স মানে হচ্ছে উন্নত, বুঝতে পারছেন? এটা ম্যানুয়াল সিপিসির মধ্যে আরেকটু উন্নত মানের হচ্ছে ইনহ্যান্স সিপিসি। বুঝতে পারছেন? যখন এটা আপনি ক্লিক করবেন তো করে কি, এখানে লেখা আছে ইসিপিসি ওয়ার্কস বাই রেইজিং ইওর ম্যাক্স। তো এই ইসিপিসি সিলেক্ট করার মাধ্যমে আপনার বিভিন্ন মানুষের কাছে, অর্থাৎ ম্যাক্স মানে সর্বোচ্চ মানুষের কাছে আপনার ওয়ার্কস, আপনার অ্যাডটা সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছাইতে থাকে। এবং সিপিসি বিটস for clicks that seem more likely to lead to conversion and lower your max। মানে হচ্ছে লাইকলি মানে কি আপনারা জানেন না, সম্ভাবনা, আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে, পড়ছিলেন না আপনারা? তো দ্যাট সিমস মোর লাইকলি টু লিড মানে হচ্ছে গুগলের কাছে যদি মনে হয় অনেক বেশি সম্ভাবনা থাকে লিড টু কনভার্সন। আমরা জানি কনভার্সন মানে সেল, কনভার্সন মানে কোনো একটা কিছু কিনা, অথবা আপনার অবজেক্টিভ যদি থাকে লিড কালেকশন, যদি আপনার অবজেক্টিভ থাকে কেউ আপনাকে তার গুগল অ্যাকাউন্ট দেখ, আপনার লিড কালেক্ট করার যদি উদ্দেশ্য থাকে, তাহলে সেটা হচ্ছে কনভার্সন। সেলস কনভার্সন হতে পারে এবং লিড কনভার্সন হতে পারে, গুগল ফোন কল, এগুলো কনভার্সন আপনার হইতে পারে, এগুলো আমরা সামনে দেখব। মানে কনভার্সন হচ্ছে যে আমরা জানি কেউ আমার একটা ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট ক্রয় করলো, মানে একটা কনভার্সন হইলো। বুঝতে পারছেন? তো এই ইনহ্যান্স সিপিসি করে কি, মোর লাইকলি টু লিড টু কনভার্সন, যার কাছে মনে হয় যে সম্ভাবনা আছে এই লুকটা ক্রয় করতে পারে, তার কাছে নিয়ে যায়। এবং সিপিসি বিটস ফর ক্লিকস দ্যাট সিম লেস লাইকলি টু কনভার্ট, এবং যার কাছে মনে হয় যে আপনার কম কনভার্ট হবে, অর্থাৎ এই লুকটা হয়তো কনভার্সন করবে না, এই লুকটা হয়তো কিনবে না, তার কাছে নিয়ে যায়। কিন্তু 30% যে কাটে এইটা কিন্তু এখানে উল্লেখ নাই। এই জিনিসটা আমরা পাই আপনার এই ডকুমেন্টের মধ্যে। এই ডকুমেন্টের মধ্যে যদি আসেন, দেখেন এখানে যে ইনহ্যান্স সিপিসি জায়গায় দেখা আছে ইসিপিসি গিভস ইউ দ্য অপশন টু রেইজ অর লোয়ার বিটস। ইসিপিসি আপনাকে এমন একটা অপশন দেয় যেখানে আপনি আপনার রেইজ অর লোয়ার, আপনি আপনার যে টাকাটা দিতে চাইতেছেন সেই টাকার পরিমাণটা বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন বাই 30%, 30%। তো এটা কিভাবে বাড়ায় কমায় এই জিনিসটা আমরা দেখলাম ওইখান থেকে, অর্থাৎ কখন 30% বেশি কাটে, কখন 30% কম কাটে, এই জিনিসটা আমরা ওইখান থেকে দেখলাম। আচ্ছা, তারপর ইনহ্যান্স সিপিসি আপনি কখন ব্যবহার করবেন? ইউজ ওয়েন ইউ ওয়ান্ট টু গেট মোর কনভার্সন বাট স্টিল ওয়ান্ট টু কন্ট্রোল ওভার ইওর বিটস। আপনি চাইতেছেন যে প্রচুর পরিমাণে মানুষ আপনার পণ্যটা ক্রয় করুক, কিন্তু এটাও চাইতেছেন যে আপনার টাকাগুলো গুগল নিজের মতো করে না কাটুক। আপনি চাইতেছেন যে মানে আমি যত টাকা চাবো গুগল ঠিক তত টাকাই কাটুক, কিন্তু গুগল একটু বেশি পরিমাণে মানুষ আমার প্রোডাক্টগুলো ক্রয় করুক। সেই ক্ষেত্রে এই যে আপনার এই সিস্টেমটা চালু হয়েছে ইনহ্যান্স সিপিসির মাধ্যমে। করে কি, গুগলের কাছে যাকে মনে হয় এই লুকটা হয়তো, গুগলের কাছে কিন্তু ডেটা আছে, বুঝতে পারছেন? সাধারণত এখানে যদি মনে করেন মোর লাইকলি টু বলছে, কিন্তু তার কাছে কিন্তু অলরেডি ডেটা আছে, সে কিন্তু জানে কোন লুকটা কিনবে কোন লুকটা কিনবে না, এটা কিন্তু সে জানে। বুঝতে পারছেন? তো যে লুকটা মনে করেন যে অনেকবার গুগল থেকে কেনাকাটা করছে, ওর কাছে যখন অ্যাডটা নিয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনার 30% খরচ বাড়ায় দেয়। আর যে লোকটা এখন দেখেন, মানে যে লোকটা সবসময় গুগল থেকে কেনাকাটা করে, গুগল যখন তার কাছে অ্যাডটা নিয়ে যাইতেছে 30% বাড়ায় দিল, ওই লোকটা ক্লিক করে কোনো কারণে মানে পণ্যটা ক্রয় করলো না। বুঝতে পারছেন? মানে এটা হইতেই পারে, তাই না? মানে সে আগে অনেক কিছু ক্রয় করছে এবং গুগলের কাছে মনে হইতেছে এই লোকটা তো মানে ভালোই, সে ক্রয় করে, তার কাছে নিয়ে যায়, আমি খরচটা বাড়ায় দিই। কারণ গুগল খরচ বাড়ায় দিল, তারপরে দেখা গেল ওই লোক কিনলো না। বুঝেন নাই? মানে সবকিছুই কিন্তু প্রেডিক্টেড, মানে একটা ধারণার উপর, একটা নোশনের উপর কাজ করতেছে। গুগলের কাছে মনে হইতেছে এই লোকটা কিনতে পারে, সেক্ষেত্রে আপনার খরচ বাড়াইয়া দিছে। আর একটা লোক মনে করেন গুগল থেকে কোনো কিছু কিনেই নাই, ওর কাছে যখন নিয়ে গেছে তখন সে খরচটা কমাইয়া দিছে, তারপর করছে কি ওই লোকে ক্লিক করে মনে করেন কিনে ফেলাইছে। বুঝতে পারছেন? তো
তো এই যে আপনার খেলাটা চলতেছে, তো এর মাধ্যমে কি এভারেজে কিন্তু খরচটা সমানই পড়ে। কারণ যার কাছে মনে হইতেছে যে আপনার কিনতে পারে তার কাছে কিন্তু খরচ বাড়াইয়া দিছে, যার কাছে মনে হইতেছে কিনতে পারে না তার কাছে খরচ কমাইয়া দিছে। তারপরে দেখা গেল যে যার কেনার কথা সে কিনে নাই, যার কেনার কথা না সে কিনে ফেলছে, তখন কিন্তু খরচটা কিন্তু একটা স্টেবল আপনার পজিশনে চলে আসে। বুঝতে পারছেন? এই জন্য আমরা ইনহ্যান্স সিপিসিটা ব্যবহার করি। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে আপনি কখন এখানে টিকটা দিবেন। তারপরে দেখেন নিচে আরো দুটো অপশন, একটা হচ্ছে অপটিমাইজ ফর কনভার্সন আর একটা হচ্ছে অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু। এইটার আলোচনা সামনে আরো আসবে, আমি এক কথায় বলে দেই। অপটিমাইজ ফর কনভার্সন, আপনি যদি চান আপনার পণ্যটা অনেক পরিমাণে মানুষ কিনুক, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন। আর অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে দামি দামি যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, ওইগুলো বিক্রি করতে চান, সেক্ষেত্রে অপটিমাইজ ফর ভ্যালু দিয়ে দিবেন, কনভার্সন ভ্যালুটা দিয়ে দিবেন। আমরা জানি কনভার্সন মানে হচ্ছে সেল। যখন একজন মানুষ একটা প্রোডাক্ট ক্রয় করে তখন সেটাকে বলা হয় যে সে একটা কনভার্সন করেছে। বুঝতে পারছেন? সুতরাং এখান থেকেই বুঝতে পারতেছেন যে কনভার্সন ভ্যালু মানে কি। কনভার্সন ভ্যালু হচ্ছে ওই সেলের যে পরিমাণটা আছে সেটাকে কনভার্সন ভ্যালু বলে। যদি আপনি পাঞ্জাবি বিক্রি করেন, পাঞ্জাবির যদি মনে করেন কেউ একজন পাঞ্জাবিটা ক্রয় করলো, তার মানে সে কনভার্সন করলো, এবং পাঞ্জাবিটার দাম যদি আপনার 1500 টাকা থাকে, তাহলে এই কনভার্সনের ভ্যালু হচ্ছে 1500 টাকা। বুঝতে পারছেন? কনভার্সন ভ্যালু মানে হচ্ছে এইটা। এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটা আপনি প্রচুর পরিমাণে মানুষ ক্রয় করুক, সেই ক্ষেত্রে অপটিমাইজ ফর কনভার্সন দিয়ে দিবেন। আপনি চাইতেছেন যে মানে বিভিন্ন মানুষ আমার ওয়েবসাইটে পাঞ্জাবিগুলো ক্রয় করুক, কিন্তু আপনি চাইতেছেন যে না, অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু, আমি চাইতেছি যে আমার ওয়েবসাইটের যে দামি দামি প্রোডাক্টগুলো আছে সেগুলোই মানুষ ক্রয় করুক, সেই ক্ষেত্রে এখানে টিক দিয়ে দিবেন। বুঝতে পারছেন? যাক, গেল আপনার ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসির মধ্যে যে সিপিএম যেটা এবং ভিসিপিএম যেটা আছে, এটা আমরা যখন ডিসপ্লে নেটওয়ার্কের এই যে ডিসপ্লে অ্যাড দিব তখন আমরা এই জিনিসগুলো দেখব। বুঝতে পারছেন? এটা যেহেতু সার্চ অ্যাড, তাহলে আমরা ম্যানুয়াল সিপিসি আমরা এটা এখানে আচ্ছা চেঞ্জ করে দেই। আচ্ছা, যাই হোক, বিডের যে দুটো ধরন ছিল, একটা হচ্ছে ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজিস আর একটা হচ্ছে অটোমেটেড বিড স্ট্র্যাটেজিস। এর মধ্যে ম্যানুয়ালটা আমাদের কভার করা হয়েছে। ম্যানুয়াল সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। ম্যানুয়াল সিপিসি জিনিসটা বুঝতে পারছেন তো কি জিনিস, কিভাবে কাজ করে? বলেন কোশ্চেন থাকলে। এই এই আবর্জনার কারণে শুনতে পাইতেছেন, একটু জোরে বললেন। হ্যাঁ। হুম। না, এইখানে তো আপনার শুনেন, আপনার কাছে মনে হইতে পারে যে গুগল তো এমন কাজই করবে যেটা তার জন্য লাভজনক, তাই না? কিন্তু এই জিনিসগুলো আপনার ওই ম্যানুয়াল ভাবে হয় না। তো কোনো একজন মানুষ তো মনে করেন যে বৈশা বৈশা যে আপনার 30% বেশি করতেছে, 30% কম করতেছে, এই জিনিসগুলো কিন্তু একজন মানুষ করতেছে না। হ্যাঁ, এই জিনিস কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হইতেছে, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আপনার এগুলোর মধ্যে দুর্নীতি করার সম্ভাবনা এই কারণেই কম, কারণ হচ্ছে এই গুগল বলেন এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে ওদের যে আপনার নিয়ম নীতি আছে, যেমন মনে করেন ওরা বলে দিছে যে ইনহ্যান্স সিপিসির ক্ষেত্রে আমরা 30% বেশি কাটি, যার কাছে মনে হয় অ্যাডটা যাওয়ার পরে সে ক্রয় করবে। এখন কোনো কারণে মনে করেন ওরা ব্যাকএন্ডের মাধ্যমে এআই সিস্টেমগুলো এমনভাবে সেট আপ করে রাখছে যে ওরা চাইতেছে যে অতিরিক্ত টাকা কাটতেছে, এটা কখনোই পসিবল না। কারণ গুগলের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির মাধ্যমে রিভিউ হয়। ওরা মনে করেন যে এআই এর মধ্যে একটা ইনপুট দেয়া রাখছে যে তুমি 30% ওই লোকের ক্ষেত্রে বেশি কাটবা, তারপর দেখা গেল ওই লোকের ক্ষেত্রে না কেটে আরেক লোকের ক্ষেত্রে বেশি কাটতেছে। এটা কখনো পসিবলই না, কারণ এই জিনিসগুলো আপনার মানে বিভিন্ন মাধ্যমে এই জিনিসগুলো রিভিউ হয়। বুঝতে পারছেন? আপনি আপনি নিজের উপরে ভরসা না থাকতে পারে, কিন্তু আপনি গুগলের উপরে এতটুকু ভরসা রাখতে পারেন সে 30% যখন বেশি কাটতেছে তখন আসলেই তার কাছে মনে হইতেছে এই লোকটা কেনার সম্ভাবনা বেশি। আপনি যদি পরবর্তীতে ওই লোকের কেস স্ট্র্যাটেজি করেন, আপনি যদি ওই লোকটা নিয়ে গবেষণা করেন, তখন দেখবেন যে না, সত্যি ওই লোকটা গুগল থেকে বিভিন্ন রকম কেনাকাটা ক্রয় করতো। বুঝতে পারছেন? মানে এই ক্ষেত্রে গুগল সাধারণত দুর্নীতি করে না, এতটুক বিশ্বাস ওদেরকে করাই যায়। কারণ হইতেছে আপনার এই জিনিসগুলো শুধুমাত্র ওরা নিজেদের মতো করে চালাইতেছে এরকম না, এটা বিভিন্ন ভাবে, কারণ যেহেতু আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে অ্যাড দিতেছে, তো এতগুলো মানুষকে ধোকা দেওয়া মানে মানে ওরা ধোকা দিয়ে পার পাবে না। বুঝতে পারেন নাই? তো এই জিনিসগুলো মানে ঠিকঠাক মতো সেট আপ করা আছে আর কি। তো
এই আর কি, মানে এখানে ঢোকার পসিবিলিটিটা অনেক কম। আরো কোনো কোশ্চেন? ম্যানুয়াল সিপিসি বুঝতে পারছেন কতজন? একটু হাত জাগান তো দেখি, আমি একটু পার্সেন্টেজটা দেখি। সমস্যা নাই, না বুঝতে পারলে সমস্যা নাই, আপনি বুঝতে পারেন নাই। ম্যাক্সিমাইজ, তাই ম্যাক্সিমাম ছাত্র আছে, যাই হোক এটা একটা ভালো দিক। আর বাকিরা যারা আছেন তারা ভিডিওটা একটু সময় লাগায় দেখেন, আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, ম্যানুয়াল সিপিস যাওয়ার পর দেখেন এখানে অটোমেটেড যে বিডিংগুলো আছে, আমরা যদি আমাদের ডক্সে চলে যাই, অটোমেটেড বিডিং এর মধ্যে প্রথম যেটা হলুদ কালারের যে দুইটা দেখতেছেন না, এই দুইটা খুবই ডেঞ্জারাস, এই জন্য এগুলোকে হলুদ কালার করে রাখা হয়েছে। একটা হচ্ছে টার্গেট সিপিএ আর হচ্ছে টার্গেট আরওএস। তো আমরা প্রথমেই এই দুইটা নিয়ে পরে আলোচনা করি, ম্যাক্সিমাইজ ক্লিক নিয়ে আলোচনা করি। এই দেখেন অটোমেটেড বিডিং এর মধ্যে সর্বপ্রথম ম্যাক্সিমাইজ ক্লিক আছে, তাই না ভাই? দেখছেন ম্যাক্সিমাইজ ক্লিক। ম্যাক্সিমাইজ ক্লিকটা সাধারণত ব্যবহার করা হয় যখন আপনি চাইতেছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি চাইতেছেন যে বিভিন্ন রকম মানুষ আপনার ওয়েবসাইটে আসুক। ম্যাক্সিমাইজ ক্লিক মানে এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। ম্যাক্সিমাইজ ক্লিক শব্দের অর্থই হচ্ছে সর্বোচ্চ ক্লিক। আপনি চাইতেছেন যে আপনার অ্যাডে ক্লিক করে মানুষ আপনার ওয়েবসাইটে আসুক, আপনার ওয়েবসাইটে মানুষ দেখুক, বুঝতে পারছেন? এটাই আপনি চাইতেছেন, তখন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এর মাধ্যমে কিন্তু আপনার উদ্দেশ্য না যে মানুষ এখান থেকে ক্রয় করুক, ক্রয় করতেও পারে নাও করতে পারে, বাকি আপনি চাইতেছেন অ্যাটলিস্ট মানুষ আমার ওয়েবসাইটে আসুক, কারণ আমার ওয়েবসাইটে একেবারে নতুন, আমার ভিজিটর নাই। সেই ক্ষেত্রে আমি চাইতেছি ম্যাক্সিমাইজ ক্লিক, মানুষ আমার ওয়েবসাইটে আসুক, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ ক্লিক এই অপশনটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন ভাই? তো ম্যাক্সিমাইজ ক্লিক এই অপশনটা দেওয়ার পরে দেখেন নিচে আরেকটা অপশন আসছে, সেট আ ম্যাক্সিমাইজ। আচ্ছা, আমরা যদি এই ডকে যাই, দেখেন এখানে লেখা আছে ম্যাক্সিমাইজ ক্লিক। কোথায়? ম্যাক্সিমাইজ ক্লিক। এই ডকটা কিন্তু ভাই আপনারা প্রত্যেকেই পড়বেন, বুঝতে পারছেন? মানে পুরো ক্লাসের সামারি কিন্তু এই ডকে চলে আসছে। আমি যা যা আলোচনা করতেছি এগুলো সবগুলো এখানে চলে আসছে। এই দেখেন এখানে যে গড়গুলো বানানো হয়েছে, একটা হচ্ছে বিড স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে এক্সাম্পল এন্ড হোয়াট ইজ ইট, মানে এই যে টার্গেট সিপিএ কি জিনিস এটা এখানে লেখা আছে, এবং when to use it or not, এবং কখন এটা ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন না সেটা এখানে উল্লেখ করা আছে। আমি এই যে লম্বা চূড়া আলোচনা করতেছি এটা সামারিগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক নিয়ে আমরা আলোচনা করতেছি না, এই ঘরের মধ্যে দেওয়া আছে ম্যাক্সিমাইজ ক্লিকস জিনিসটা কি। ম্যাক্সিমাইজ ক্লিকস এন্ড অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজিস বেসড অন ইওর ম্যাক্সিমাইজ ডেইলি বাজেট। আমি যেটা বাংলাতে বলছি এই জিনিসটা এখানে ইংরেজিতে বলছি আর কি, বাকি বিষয়টা বুঝতে পারছেন তো? ম্যাক্সিমাইজ ক্লিক হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার সিলেক্ট করার মাধ্যমে আমি চাচ্ছি যে অনেক পরিমাণে মানুষ আমার ওয়েবসাইটে আসুক, এই জিনিসটা আর কি একটু উর্দু ভাষায় লিখছে এই জায়গায়। এখন কথা হচ্ছে আপনি ম্যাক্সিমাইজ ক্লিকটা কখন ব্যবহার করবেন। ইউজ ওয়েন ইউর গোল ইজ টু গেট ট্রাফিক টু ইউর সাইট, যেটা আমি বাংলায় বললাম। আপনি যখন চাচ্ছেন আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে মানুষ আসুক, তখন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করবেন। ডোন্ট ইউজ ইট ওয়েন ইউ হ্যাভ strict ROI and CPA goals। ROI, CPA এই জিনিসগুলো আপনারা জানেন না, আমি আলোচনা করবো সামনে, এই জন্য এই জিনিসটা আর ব্যাখ্যা করলাম না। বাকি এতটুকু তো বুঝতে পারছেন যে আপনি কখন এটা ইউজ করবেন। আপনি এটা ইউজ করবেন তখনই যখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে মানুষ আসুক, হ্যাঁ, আপনাকে মানুষ চিনুক, এই জিনিসটা আপনি যখন চাচ্ছেন। দিলেন, দেওয়ার পরে এইখানে দেখেন সেট আ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, মানে যদিও মনে করেন এটা একটা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিস, আপনি ম্যাক্সিমাইজ ক্লিক দেওয়ার পরে এখানে যদি এটা সেট নাও করেন, এখানে যদি সেভ দিয়ে দেন, তার মানে গুগল বিভিন্ন মানুষের কাছে আপনার অ্যাডটা নিবে এবং এক এক রকম টাকা কাটতে থাকবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি চাইতেছেন যে না ভাই, আমি চাইতেছি আমার এখানে বিভিন্ন রকম মানুষ আসুক, কিন্তু আমি এটাও চাইতেছি আমার এত টাকা বাজেট নাই, আমি চাইতেছি যে আমার অ্যাডটা আমি কন্ট্রোল করি, আমার কস্টটা আমি কন্ট্রোল করি। আমি চাইতেছি এখানে মানে একটা লিমিট দিয়ে দেওয়ার জন্য যে প্রতিটা ক্লিকের জন্য আমি তোমাকে এত টাকা দিতে চাই। মানে এটা কিন্তু অনেক একটা ম্যানুয়াল সিস্টেম হয়ে গেল না, ম্যানুয়াল সিপিসির মতো হয়ে গেল না। এই জন্য মানে এইটা সাধারণত আপনার যখন আপনার ওয়েবসাইটটা নতুন থাকবে, একেবারে নতুন বিজনেস যখন থাকবে, তখন এই জিনিসটা আপনারা কেউ করবেন না। কারণ যদি মনে করেন আপনি এই জিনিসটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসে না। অভিজ্ঞতা বলছে যখন নতুন থাকে ওয়েবসাইটটা, তখন যদি আপনি এখানে ক্লিক করেন, সেই ক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো আসে না। কথা বোঝা গেছে ভাই? এই জন্য যখন মনে করেন আপনার ওয়েবসাইটে অনেক দিন যাবত আপনি অ্যাড রান করতেছেন, অনেকবার অ্যাড রান করছেন, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন, সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসে। আপনি মনে করেন এখানে সিপিসি দিয়ে দিলেন, ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট, মানে হচ্ছে সর্বোচ্চ কত টাকা তুমি দিতে চাচ্ছ। আপনি বলে দেন যে আমি 50 সেন্ট দিতে চাই,
হ্যাঁ, 0.50, আমি চাচ্ছি 50 সেন্ট তোমাকে দিব, কিন্তু তোমার কাজ হচ্ছে সর্বোচ্চ ক্লিক আমাকে এনে দিবা। বুঝতে পারছেন ভাই? তো যখন আপনার ওয়েবসাইটটা নতুন থাকবে তখন আপনি এই জিনিসটা আর দিবেন না, কিন্তু যখন আপনার ওয়েবসাইটটা পুরাতন সেক্ষেত্রে আপনি একটা লিমিট দিয়ে দিতে পারেন। বুঝতেই তো পারতেছেন এটা যদিও অটোমেটেড, কিন্তু আপনি যখন এখানে ক্লিক করলেন তার মাধ্যমে এটা ম্যানুয়াল হয়ে যাইতেছে। তো ম্যানুয়াল করার দরকার আছে? ম্যানুয়াল তো অপশনই আছে, তো এখান থেকে তো আর ম্যানুয়াল করার দরকার নাই। আচ্ছা, গেল এটা। ম্যাক্সিমাইজ ক্লিক কি জিনিস আমরা বুঝতে পারলাম, তো ম্যাক্সিমাইজ ক্লিক কি জিনিস এবং কখন এটা ব্যবহার করবো বুঝতে পারি নাই ভাই। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। ভাই কনভার্সন মানে কি? সেলস, তাই না? এবং কনভার্সন মানে শুধুমাত্র সেলস না। আমরা যদি একটু জিপিটি জিজ্ঞেস করি হোয়াট ইজ কনভার্সন ইন টার্মস অফ গুগল গুগল অ্যাডস, মানে গুগল অ্যাডস এর দিক থেকে কনভার্সন জিনিসটা কি ওরে বললাম। In the context of Google Ads, conversion refer to a specific action that is user takes on your website that you consider valuable. It could be completing a purchase, signing up for a newsletter, filling up a contact form, or any other action that aligns with your business goal. দেখেন চমৎকার ভাবে দেওয়া আছে। কনভার্সন মানে হচ্ছে সে বলতেছে স্পেসিফিক অ্যাকশন দ্যাট আ ইউজার টেক্স অন ইউর ওয়েবসাইট, যেটা আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ইউজার করে। এটা যে কোনো ধরনের হইতে পারে। সেগুলো কি কি হইতে পারে? যেমন কমপ্লিটিং আ পারচেস, কেউ একটা পণ্য ক্রয় করলো, এটা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে যখন আপনি বিভিন্ন রকম পণ্য বিক্রি করতেছেন তখন কেউ একটা পণ্য ক্রয় করলো, এটা হচ্ছে একটা কনভার্সন। তারপর হচ্ছে সাইনিং আপ, যখন মনে করেন আপনি লিড বিজনেস করেন, অর্থাৎ আপনি বিটুবি বিজনেস করেন। বিটুবি হচ্ছে বিজনেস টু বিজনেস। আপনি চাইতেছেন কি, মনে করেন যেমন এই যে আমাদের দেশের রিয়েল এস্টেট যে বিজনেসগুলো আছে এগুলো কিন্তু বিটুবি বিজনেস। আপনি চাইতেছেন যে আপনি একটা বিভিন্ন ফ্ল্যাট বিক্রি করেন, বিভিন্ন আপনার ফ্ল্যাট বিক্রি করেন আর কি। তো আপনি চাইতেছেন যে আপনার ওয়েবসাইটে কেউ আসলো এবং আপনি কোন কোন ফ্ল্যাটগুলো বিক্রি করেন সেগুলোর ছবি দেওয়া আছে। এখন এখন কেউ একজন দেখে আগ্রহ বোধ করলো যে সে আপনার এখান থেকে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছে। কিন্তু বিটুবি বিজনেসের ক্ষেত্রে হয় কি, এটা কিন্তু ই কমার্সের মতো না। আপনি একটা বিল্ডিং দেখলেন, ওইখানে অ্যাড টু কার্ট করলেন, মানে চেক আউট করলেন, পারচেস করলেন, আর 1 কোটি টাকা আপনি আপনি ব্যাংকে দিয়ে দিলেন। এভাবে কিন্তু হয় না। বুঝতে পারছেন? মানে কোনো বিটুবি বিজনেস এভাবে হয় না। বিটুবি বিজনেস সাধারণত এরকম হয়, আপনি একটা ওয়েবসাইট দেখছেন, একটা বিল্ডিং দেখছেন, তো আপনার পছন্দ হয়েছে, তো নিচে দেওয়া থাকে যে পুট ইউর জিমেইল, আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা এখানে দেন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব, মানে এটা গোপনে থাকে আর কি। তো আপনি মনে করেন যে আপনার কাছে বাড়িটা পছন্দ হয়েছে, তো আপনি আপনার জিমেইলটা দিয়ে দিলেন। এই যে দেখেন সাইনিং আপ করলেন, আপনি কিন্তু আপনার জিমেইলটা দিয়ে আপনি এখানে সাধারণত একটা ফর্মের মতো থাকে, আপনার নাম থাকে, আপনার ফোন নাম্বার দেওয়া লাগে, তারপর মনে করেন আপনার জিমেইল অ্যাড্রেস দেওয়া লাগে, পরে নিচে সাইন আপ বাটন থাকে, আপনি এখানে ক্লিক করলেন, মানে কি আপনি আপনার ইনফরমেশনটা আপনার ওই যে আপনার ফ্ল্যাট যারা বিক্রি করতেছে ওদের কাছে দিয়ে দিলেন। এর মাধ্যমে কিন্তু আপনি একটা ফর্ম সাইনিং আপ করলেন, তাই না? তো এটাও কিন্তু একটা কনভার্সন। তারপর হয় কি, এই যে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে দিচ্ছেন না, তখন ওদের সিআরএম থাকে। সিআরএম হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট রিলেশনশিপ, ক্লায়েন্ট সিআরএম, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট। অর্থাৎ ওইখানে কিছু লোক থাকে যাদের কাজ হইতেছে, যারা আপনার ফোন নাম্বার দিছে ওদেরকে ফোন করে, স্যার আপনি আপনার ফোন নাম্বার দিয়েছিলেন, আপনি একটু আগ্রহ বোধ করেছিলেন, এখন আপনি আসলে কিনবেন কিনা। তারপর মনে করেন বিভিন্ন রকম ফিচার বলতে থাকে। এগুলো হচ্ছে আপনার বিটুবি বিজনেসের ক্ষেত্রে আপনার এটা হচ্ছে কনভার্সন, অর্থাৎ আপনি একটা ফর্ম সাইন আপ করলেন। আচ্ছা, ফিলিং আউট আ কন্ট্যাক্ট ফর্ম গেলই মাত্র। এনি আদার্স অ্যাকশন দ্যাট অ্যালাইন্স উইথ ইউর বিজনেস গোল, এবং আরো অন্য যে কোনো কিছু যেটা আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের সাথে মিলে। আপনি মনে করেন ই কমার্স বিজনেস করেন, সেই ক্ষেত্রে আপনার বিজনেস গোল, এই যে দেখেন বিজনেস গোল কিন্তু পারচেস। আপনি বিল্ডিং বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনার বিজনেস গোল কিন্তু আপনার সাইনিং আপ, তাই না? আপনি গাড়ি বিক্রি করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আপনার গোল কিন্তু এটাই যে আপনার ওয়েবসাইটে এসে কেউ একজন গাড়ি দেখলো, আগ্রহ বোধ করছে, সে যেন তার নাম ফোন নাম্বার গুলো দেয়। এগুলোকে লিড কালেক্ট বলে আর কি। অথবা আপনি এমন একটা বিজনেস করেন, যেমন মনে করেন আপনার ক্লিনিং সার্ভিস প্রোভাইড করেন। আপনি এমন একটা সংস্থা, আপনার কাছে অনেক আপনার ওই যারা বাসা বাড়ি পরিষ্কার করে ওরা আপনার কাছে আছে, তো আপনি চান মানুষ আমাকে কল দিক, ঠিক আছে? তখন আপনি করলেন কি, আমরা জানি আমরা সামনে শিখবো
কলস অনলি অ্যাড সেট করা যায়। আপনি যদি গুগলের মধ্যে কলস অনলি অ্যাড সেট করেন, আপনি গিয়ে লিখলেন যে ক্লিনিং সার্ভিস নিয়ার মি, আমার আশেপাশে কারা ক্লিনিং সার্ভিস প্রোভাইড করতেছে, আমি ওদেরকে আপনি খুঁজে বের করতে চাই। আপনি ক্লিক করবেন ইন্টারে, দেখবেন যে বিভিন্ন কল দেওয়ার অপশন আসতেছে, ওরা কিন্তু অ্যাড চালাইতেছে। আপনি যখনই মনে করেন এই যে কল বাটনে ক্লিক করলেন না, তো এইটাও কিন্তু একটা কনভার্সন, কারণ ওই লোকের বিজনেস উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন তাকে কল দেয়। তো এখানে কল বাটনে ক্লিক করছে না, সেটাও কিন্তু একটা কনভার্সন। তো কনভার্সন বিভিন্ন রকম হইতে পারে। আচ্ছা, যাই হোক, তো ম্যাক্সিমাইজ কনভার্সন সেটা যে কোনো কিছু হইতে পারে, একটা পারচেস হইতে পারে, একটা নিউজ লেটার সাবস্ক্রিপশন হইতে পারে, অথবা একটা ফোন কল হইতে পারে। তো আপনি সেটা চাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সনটা দিয়ে দিবেন এই জায়গা থেকে। ঠিক আছে? একই কথা যদি মনে করেন নতুন বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনি এই যে না, এখানে সেট আর টার্গেট কস্ট পার অ্যাকশন, এই যে দেখেন এখানে আমাদের এখানে চলে যাই, এই যে কস্ট পার অ্যাকশন দেখছেন, টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ দেখছেন, এইখানে কিন্তু টার্গেট সিপিএ এর কথাটা বলতেছে, সেট আর টার্গেট কস্ট পার অ্যাকশন। অর্থাৎ আপনি যদি কস্ট পার অ্যাকশনের প্রথম অক্ষরগুলো নিয়ে আসেন, দেখবেন এর অর্থ হয় সেট আর টার্গেট সিপিএ। এর মানে হচ্ছে আপনি একটা বাজেট দিয়ে দেন যে আপনি প্রতিটা কনভার্সনের জন্য, অর্থাৎ প্রতিটা পারচেসের জন্য, অথবা প্রতিটা সাইন আপের জন্য, অথবা প্রতিটা ফোন কলের জন্য আপনি কত টাকা দিতে চাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বাকি ঝামেলা হয়েছে কি, এই যে দেখেন টার্গেট সিপিএ আসছে অপশনটা, এই যে দেখেন এখানে হলুদ আকারে দেওয়া আছে টার্গেট সিপিএ। এখন আমরা দেখি টার্গেট সিপিএ জিনিসটা কি। টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ এক্সাম্পলস ওয়েন ইট ওয়াজ। আচ্ছা, টার্গেট সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ আপনি প্রতিটা অ্যাকশনের জন্য আপনি ঠিক কত টাকা দিতে চাচ্ছেন। কিন্তু এই অপশনটা আমরা চাইলেই ব্যবহার করতে পারি না, এর জন্য কিছু একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। শর্তটা কি, এই যে এখানে দেখেন শর্তটা সুন্দর করে এই জায়গায় দেওয়া আছে, নোট, নোটের যে অপশনটা দেখতেছেন না, এই জন্য এই জিনিসটা আপনার হলুদ করে রাখছে, যাতে আপনি এই জিনিসটার সাথে এই জিনিসটা মিলাইতে পারেন। আপনি যখন টার্গেট সিপি ব্যবহার করবেন, তখন গুগল সেজ, এটা গুগল নিজেই বলতেছে, দ্য মিনিমাম ইজ 15 to 50 কনভার্সনস অথবা সেলস ইউনিক ইন দ্য লাস্ট 20 অথবা 30 ডেজ। এর মানে হচ্ছে আপনি যদি টার্গেট সিপিএ এই অপশনটা ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিছু ডেটা থাকা লাগবে আপনার গুগল অ্যাডস এর মধ্যে। অর্থাৎ আপনি নতুন অবস্থায় এটা কখনোই মানে চালাইতেই পারবেন না। কারণ হচ্ছে প্রথমত আপনার কনভার্সন ট্র্যাকিং, যেটা আমরা সামনের দিনগুলোতে শিখবো, সেটা সেট করা থাকা লাগবে। এবং আপনার ওয়েবসাইটের মধ্যে গত এক মাসে 15 থেকে 50টা ইউনিক সেল হতে হবে। অর্থাৎ 15 থেকে 50টা নতুন নতুন, এখানে দেখেন ইউনিক সেল লেখছে কিন্তু, এই দেখেন কনভার্সন ইউনিক, ব্র্যাকেটের মধ্যে ইউনিক দেওয়া আছে না, ইউনিক মানে হচ্ছে 15 জন ইন্ডিভিজুয়াল মানুষ আপনার ওয়েবসাইট থেকে 15টা পারচেস করা লাগবে, অথবা 15 থেকে 50টা আর কি। যত বেশি পরিমাণে ডেটা থাকবে, তত বেশি আপনার গুগলের জন্য সুবিধা হবে আপনার অ্যাপটা অপটিমাইজ করতে। এখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে একাই 15টা পাঞ্জাবি কিনলো, এখানে কিন্তু ইউনিক সেল হয় নাই, সে কিন্তু আপনার আপনার শর্তটা কিন্তু পূরণ হয় নাই। শর্ত হচ্ছে ইউনিক সেল হওয়া লাগবে এবং গত এক মাসে সেটা 15 থেকে 50টা হওয়া লাগবে, তখনই আপনি টার্গেট সিপিএ এই অপশনটা ব্যবহার করতে পারবেন। ভাই কথা বুঝতে পারছেন? কখন আপনি টার্গেট সিপিএ জিনিসটা ব্যবহার করবেন? টার্গেট সিপিএ হচ্ছে, এবং টার্গেট সিপিএ এর অপশনটা আপনি পাবেন যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করবেন না, তখন আপনি টার্গেট সিপিএ এই অপশনটা পাবেন। ভাই ঘুমিয়ে পড়তেছেন কিন্তু, পরে বোঝাটা কিন্তু কঠিন হবে, বুঝতে পারছেন? এখন আপনি বুঝেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। এইগুলো কনভার্সন এবং টার্গেট সিপিএ। আমরা যদি এখানে যাই, এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন এবং টার্গেট সিপিএ, এই দুইটা জিনিস কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড, বুঝতে পারছেন? এই দুইটা জিনিস বুঝতে পারেন নাই? আপনি যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ক্লিক এই সেট করবেন না, এই যে দেখেন এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন যখন আপনি সিলেক্ট করছেন, তখনই কিন্তু টার্গেট সিপিএ এর অপশনটা আসতেছে, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না টার্গেট সিপিএ এর অপশনটা। এবং টার্গেট সিপিএ মানে হচ্ছে আপনি প্রতিটা কনভার্সনের জন্য গুগলকে কত টাকা দিতে চান, এটা এখানে উল্লেখ করতে পারেন। বাকি এটা তখনই উল্লেখ করতে পারবেন যখন আপনার ওয়েবসাইটের মধ্যে গত এক মাসের মধ্যে 15টা ইউনিক সেল থাকবে। ঠিক আছে? এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন এবং টার্গেট সিপিএ। বাকি রইল ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আমি একটু আগেই বলছিলাম, কনভার্সন ভ্যালু হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের যে দামি দামি প্রোডাক্টগুলো আছে সেগুলোই বিক্রি হোক, অথবা
এমন মানুষের কাছে আপনার অ্যাডটা যাক যারা কখনোই একটা দুইটা করে কিনে না। তারা মনে করেন যে একসাথে 5টা 10টা পাঞ্জাবি ক্রয় করে, অথবা মনে করেন যে আপনার ওয়েবসাইটে যদি দারাজের মতো প্রতিষ্ঠান থাকে, সেই ক্ষেত্রে যারা মনে করেন এরকম মানে একসাথে অনেক প্রোডাক্ট ক্রয় করে আর কি। যেমন মনে করেন তারা এক মানে যমজ ভাই আছে, অথবা তারা একই রকম অনেকগুলো ভাই আছে, সাধারণত যখন ক্রয় করে তারা একসাথে 5টা 10টা জিনিস ক্রয় করে একসাথে। তো যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু সিলেক্ট করবেন, এর মানে আপনি গুগলকে বলে দিতেছেন যে ভাই, যারা এরকম টাকাওয়ালা মানুষ আছে, যারা একসাথে অনেক টাকার প্রোডাক্ট ক্রয় করে, তুমি শুধুমাত্র তাদের কাছেই একটা নিয়ে যাবে। ভাই বুঝতে পারছেন কথা? এরপরে দেখেন সেট আর টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, বা এখানে যদি আমি ক্লিক করি টার্গেট ROS, এখানে যদি আসি এই দেখেন টার্গেট ROS, বুঝতে পারছেন? ম্যাক্সিমাইজ কনভার্সনের সাথে টার্গেট সিপি এর সম্পর্ক, এবং আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর সাথে আপনার টার্গেট ROS এর সম্পর্ক। বুঝছেন কি বলছি? ROS এর মূল রূপ হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এর মানে হচ্ছে আপনি 1 টাকা, আপনার মনে করেন আপনি প্রতিটা অ্যাডের জন্য $1 করে খরচ করতেছেন, এবং আপনি চাচ্ছেন এই যে $1 খরচ করতেছেন, গুগল যেন আপনাকে $5 লাভ দেয়। বুঝছেন? এটাকেই বলে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অ্যাডের আপনি যতটুকু খরচ করতেছেন সেটার জন্য রিটার্ন চলে আসে, এটাকে বলে আপনার ROS। ঠিক আছে? এবং সেটা মানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে গুগল, আমি $1 খরচ করতেছি এবং আমি চাচ্ছি তুমি আমাকে 500% পর্যন্ত রিটার্ন করো। অর্থাৎ প্রতি $1 বিনিময়ে আমি চাচ্ছি 500% পর্যন্ত যেন আমার মানে প্রফিট হয়। অর্থাৎ $1 খরচ করতেছি, $5 যেন আমার লাভ হয়। এই জিনিসটা আপনি সিলেক্ট করতে পারেন। বাকি এইটার জন্য আপনার এই দেখেন সেম শর্ত, অর্থাৎ টু ইউজ টার্গেট ROS বিডিং, টার্গেট ROS ব্যবহার করার জন্য কি করতে হবে? মোস্ট ক্যাম্পেইন টাইপস নিড অ্যাট লিস্ট 15 to 50 conversions unique in the past 20 to 30 days। আগের মতো শর্ত। ROS এর ক্ষেত্রেও আপনাকে গত 1 মাসের মধ্যে ইউনিক আপনার কতটা সেল লাগবে? 15 থেকে 50টা আপনার সেল লাগবে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে ভাই দেখেন এই শর্তগুলো কেন? আগে তো শর্ত ছিল না, তাই না? এখন এই শর্তগুলো কেন জুড়ে দেওয়া হলো? এই শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু গুগলের অনেক রেসপন্সিবিলিটি আছে। আপনি টার্গেট সিপিএ যখন বললেন, এর মানে গুগল বলে দিতেছেন যে ভাই, আমি প্রতিটা অ্যাকশনের জন্য, প্রতিটা সেলের জন্য আমি তোমাকে $1 করে মানে দিতে চাই। এখন এটা তো আপনি বলে দিলেন, কিন্তু আপনার অ্যাডটা ঠিক কাকে দেখানো উচিত এটা তো গুগলের জানা নাই। যদি মনে করেন আপনার ওয়েবসাইটে আগে কেউ কোনো কিছু ক্রয় করে নাই থাকে, আপনার ওয়েবসাইটে যদি কেউ কখনো কোনো কিছু ক্রয় করে এবং আপনি যদি কনভার্সন ট্র্যাকিংটা সেট করে রাখেন, তখন কিন্তু গুগল বুঝতে পারে যে এই লোকের ওয়েবসাইট থেকে যারা ক্রয় করতেছে তারা এই ধরনের, তারা এমন এমন লোকেশনে থাকে, তারা মোবাইল ব্যবহার করে ক্রয় করে অথবা তারা ডেস্কটপ ব্যবহার করে ক্রয় করে, ওদের এইজ রেঞ্জ হচ্ছে এটা, ওদের বয়স মনে করেন 20 থেকে 25-এর মধ্যে। মানে গুগল কিন্তু সবকিছু ট্র্যাক করতে পারে। বুঝতে পারছেন? তখন ওর জন্য এটা সহজ হয়। এই দেখেন এখানে কিন্তু 15টা থেকে 50টার কথা বলা হয়েছে, শুধুমাত্র একজন আপনার ওয়েবসাইট থেকে ক্রয় করছে, এটা কিন্তু গুগল বুঝতে পারে না। মানে একজন তো এটা র্যান্ডম কেউ হইতে পারে, তাই না? কিন্তু যখন 15 জন থেকে 20 জন মানুষ আপনার ওয়েবসাইটে ক্রয় করবে, এবং ইউনিক মানুষ 15 জন অথবা আপনার 50 জন মানুষ মনে করেন ইন্ডিভিজুয়াল, তারা স্বতন্ত্র মানুষ, তখন গুগল কিন্তু কম্পেয়ার করতে পারে। মানে এত চমৎকার কম্পেয়ার করতে পারে, আপনি একজন ম্যানুয়াল ভাবে এটা কখনোই সম্ভব না। সে কম্পেয়ার করতে পারে যে এই যে 50 জন মানুষ, 50 জন মানুষের যত বিহেভিয়ার আছে গুগলের মধ্যে সবকিছু সে সামনে নিয়ে আসে, এবং সে সেখান থেকে একটা আউটপুট বের করে। তো এই যে লোকগুলা যারা তার এখান থেকে ক্রয় করতেছে, এদের বেশিরভাগ হচ্ছে মনে করেন বয়স 25 থেকে 30-এর মধ্যে। সে বয়সটা সিলেক্ট করে নেয় অটোমেটিক 25 থেকে 30। মানে এটা কিন্তু আপনার বয়স সিলেক্ট করা লাগে না, গুগল কিন্তু নিজে থেকে করতেছে, কারণ তার কাছে ডেটা আছে। সে জানে যে 50 জন মানুষ ক্রয় করছে, 50 জন মানুষের বয়স এরকম, এত থেকে এত, ম্যাক্সিমাম মানুষের বয়স এরকম। অথবা তাদের আপনার পারচেজ বিহেভিয়ার হচ্ছে যে মানে গুগল থেকে সে আরো আগে ক্রয় করছে কিনা। হ্যাঁ, তো এই জিনিসগুলো সে বুঝতে পারে এই লোকটাকে আরো মানে শুধুমাত্র এখান থেকেই ক্রয় করছে না আরো বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে, এই জিনিসটা কিন্তু আপনি গুগল মিলাইতে পারে।
তো এই জন্য গুগলকে আপনার ডেটা দেওয়া লাগে। ডেটা দেওয়া ছাড়া আপনার এই যে টার্গেট সিপিএ এবং টার্গেট আরওএস এই জিনিসগুলো কাজ করে না। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, যখন আপনার ওয়েবসাইটের মধ্যে প্রচুর পরিমাণে আপনার পারচেস থাকে, অর্থাৎ 50টার জায়গায় আপনার 100টা, মানে বেশি ডেটা আছে না, সেক্ষেত্রে গুগল কিন্তু বুঝতে আরো বেশি সুবিধা হয়। মানে যত বেশি ডেটা থাকবে তত চমৎকারভাবে গুগল আপনার অ্যাডটা অপটিমাইজ করতে পারবে এবং সঠিক লোকের কাছে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য এই টার্গেট আরওএস এবং টার্গেট সিপিএ এগুলা মার্কেটিং এ খুব ভালো কাজে আসে, খুব ভালো কাজে আসে। কিন্তু শর্ত একটাই, প্রচুর পরিমাণে ডেটা থাকা লাগে। আপনার ওয়েবসাইটে মনে করেন প্রচুর পরিমাণে আপনার মানুষ যদি ক্রয় করে, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে যদি, তখন সেই ক্ষেত্রে আমরা টার্গেট আরওএস এবং টার্গেট সিপিএ এই দুইটা জিনিস খুব ভালো কাজ করে। এবং আমরা বুঝতে পারলাম ম্যাক্সিমাইজ কনভার্সনের সাথে টার্গেট সিপিএ এর সম্পর্ক। যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন সিলেক্ট করবেন তখন টার্গেট সিপিএ চলে আসবে অটোমেটিকলি, নিচে দেখবেন। বুঝতে পারছেন? এবং ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যখন সিলেক্ট করবেন তখন টার্গেট আরওএস এর অপশনটা নিচে চলে আসবে। এবং এই দুটা জিনিসই আপনাকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ এই যে এখান থেকে যদি আপনি এই জিনিসটাকে টিক মেরে দিতে চান, অর্থাৎ টিক করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার ডেটা থাকা লাগবে। এখানে আরেকটা জিনিস বুঝার, দেখেন টার্গেট আরওএস এর ক্ষেত্রে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, দেখছেন পার্সেন্টেজ দেওয়া যায়, এই যে পার্সেন্টেজের একটা অপশন, এটা সাধারণত এভাবে কাজ করে। যদি মনে করেন আপনি প্রতিটা কনভার্সনের জন্য, এই দেখেন, ও এই জিনিসটা এখন আপনি এই সংখ্যাটা কিভাবে বসাবেন, মানে আপনি আসলে বুঝবেন কিভাবে যে আমার এত পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দরকার, আমি এত পার্সেন্ট পর্যন্ত লাভ চাইতেছি, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি যে প্রোডাক্টটা ক্রয় করছো এই প্রোডাক্টের ক্রয় মূল্য কত, এবং তুমি এই যে মার্কেটিং এর জন্য কত টাকা খরচ হতে পারে, এই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ এটা তো আর ক্লায়েন্ট জানে না মার্কেটিং এর জন্য কত টাকা খরচ হবে। এই জিনিসটা আপনি সিলেক্ট করবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে ভাই তুমি যে পণ্যটা ক্রয় করছো এটা কত টাকাতে ক্রয় করছো এবং তুমি ঠিক কত টাকা লাভ চাও, এই দুইটা জিনিস জেনে নেবেন। বুঝতে পারছেন? তো আপনি তারপর এখান থেকে এগুলো মিলাবেন। যে কথার কথা, আমরা যদি একটু নোটে যাই, নোটপ্যাড, কথার কথা মনে করেন একটা পণ্য আপনার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, হ্যাঁ, এবং এইটার আপনার মার্কেটিং কস্ট আছে মনে করেন 10 টাকা, এবং আপনি চাচ্ছেন কি এখান থেকে আরো 10 টাকা লাভ করার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে পণ্যটা কত টাকা বিক্রি করতে হবে? 120 টাকা, তাই না? মার্কেটিং কস্ট 10 টাকা, 10 টাকা লাভ করতে চাইতেছেন, পণ্যটা আপনার 120 টাকা বিক্রি করা লাগবে। এখন এই জিনিসটা যদি আপনার জানা থাকে যে আমার পণ্যটার দাম এইটা এবং মার্কেটিং কস্ট এটা, এবং আমি লাভ করতে চাই এত টাকা, এই জিনিসগুলো জানা থাকে, তখন কিন্তু আপনি টার্গেট আরওএস ব্যবহার করতে পারবেন। কেমন? যেমন আপনার মার্কেটিং কস্ট হচ্ছে আপনার 10 টাকা, অর্থাৎ আমরা $10 ধরি, হ্যাঁ, ডলারের হিসাবে ধরি। পণ্যটা কিনছেন আপনি 100 টাকা দিয়া, আর মার্কেটিং কস্ট হচ্ছে আপনার $10। তো $10 আপনি চাচ্ছেন কি $10 আপনার মার্কেটিং কস্ট, এবং আপনি এখান থেকে লাভ করতে চাচ্ছেন $2, আপনার মানে 200% পর্যন্ত আপনি লাভ করতে চাচ্ছেন। অর্থাৎ $10 আপনার কস্ট, আপনি চাচ্ছেন যে $20 তো 100%, তাই না? আর $30 হচ্ছে আপনার 200%, নাকি নাকি $10 হচ্ছে আপনার 100% আর $20 হচ্ছে আপনার 200%। আপনি চাচ্ছেন যে আপনি $10 খরচ করতেছেন কিন্তু আপনার প্রফিট যেন হয় আপনার $30। বুঝছেন কি বলছি? সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় দিয়ে দিবেন 300%। 300 তো দেওয়াই আছে, মানে পার্সেন্টেজ দেওয়া আছে 300%। এর মানে হচ্ছে আপনি $10 খরচ করে আপনি আপনার 300% আপনি লাভ চাইতেছেন, অর্থাৎ 3 ডাবল লাভ চাইতেছেন। বুঝতে পারছেন? আপনি যদি আপনার প্রতিটা কনভার্সনের জন্য যদি খরচ থাকে আপনার $1, এখানে আপনি চাইতেছেন যে না, আমি $1 খরচ করে আপনার $5 লাভ করতে চাই, সেই ক্ষেত্রে আপনি এখানে 500% দিয়ে দিবেন। বুঝছেন কি বলছি? $1 আমি খরচ করতেছি $1, কিন্তু আমি চাইতেছি 500% লাভ করার জন্য, অর্থাৎ $5 লাভ করতে চাইতেছি, এক্ষেত্রে 500% দিয়ে দিবেন। জিনিসটা একটু গুলাই গেছে, আমি আবার একটু ক্লিয়ার করি।
মনে করেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে জানলেন যে পণ্যটা কত টাকা দিয়ে ক্রয় করতেছে এবং তার লাভ করার ইচ্ছা কত। এই জিনিসটা কিন্তু আপনি দুটো জিনিস জানতেছেন এবং মার্কেটিং কস্টটা আপনি নিজে খুঁজে বের করবেন। এই তিনটা জিনিস যখন আপনার সামনে থাকবে তখন দেখেন হয় কি, আপনার আপনার ক্লায়েন্টে বললো কি যে 100 টাকা দিয়ে কিনছি এবং আমি চাইতেছি এইটার মধ্যে আপনার 30 টাকা লাভ করতে চাইতেছি এবং এর মধ্যে আপনার অ্যাড কস্ট আছে 10 টাকা। তখন আপনি এজ আ মার্কেটার হিসেবে চিন্তা করবেন এই লোকে কিনছে 100 টাকা দেয়া, 10 টাকা হইতেছে মার্কেটিং কস্ট এবং সে চাইতেছে আপনার 30 টাকা লাভ করতে চাইতেছে। সেই ক্ষেত্রে আপনার মার্কেটিং যে কস্টটা আছে, মার্কেটিং কস্ট যদি মনে করেন যে 1 টাকা থাকে আর এবং আপনি চাইতেছেন যে 5 টাকা আপনি লাভ করার জন্য এখানে 500% দিয়ে দিবেন। মার্কেটিং কস্ট যদি মনে করেন থাকে আপনার এই 5 টাকা এবং আপনি চাইতেছেন 10 টাকা লাভ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি এখানে কত দিবেন, সেই ক্ষেত্রে 5 5 25 অর্থাৎ 2500% দিয়ে দিবেন। বুঝতে পারছেন? 2500% দিয়ে দিবেন অর্থাৎ আপনি চাইতেছেন যে এই আমি যে যত টাকা খরচ করতেছি সেটা যেন 100% অনুযায়ী আপনার রিটার্নে চলে আসে। হ্যাঁ, এটা যেহেতু পার্সেন্টেজের হিসাব, যদি মনে করেন যেখানে এরকম দেওয়া থাকতো শুধুমাত্র একটা সংখ্যা উল্লেখ করে দিলেই চলতো, সেই ক্ষেত্রে আপনি $1 খরচ করতেছেন, আপনি এখানে 5 লেখা দিলেই চলতো। বুঝছেন? যেহেতু এটা পার্সেন্টেজ হিসাব, আপনি $1 খরচ করতেছেন, লাভ চাইতেছেন আপনার $5, সেক্ষেত্রে 500 দিয়ে দিবেন। আপনি আপনি খরচ করতেছেন মনে করেন $2 এবং আপনি চাইতেছেন যে আপনার লাভ যেন হয় এই $10, সেক্ষেত্রে আপনি 1000% দিয়ে দিবেন। মানে কিছুটা অস্পষ্টতা আছে, তাই না? বাকি এই জিনিসটা তো বুঝতে পারছেন, যখন আপনার $1 খরচ করতে চাইতেছেন এবং চাইতেছেন $5 রিটার্নে আসে, তখন আপনি $500 দিয়ে দিবেন। ঠিক আছে? এটা পার্সেন্টেজ হিসেবে কাজ করে, যার কারণে আপনার ওই 5-এর সাথে 2টা শূন্য দিয়ে আপনার 100 পরিমাণ পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া লাগে আর কি। যাই হোক, এই জিনিসগুলো আরো সামনে আরো অনেকবার আসবে, এখন এটা না বুঝলেও সমস্যা নাই, সামনে আরো বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে ক্লিক করার পরেই কিন্তু যখন আমরা একটা সংখ্যা দিতেছি 500% দিতেছি, দেখেন নিচে লেখা আছে before setting a target ROS, wait until the account that set up conversion tracking has received at least 15 conversion in the last 30 days। অর্থাৎ গত 1 মাসে আপনার 15টা কনভার্সন লাগবে এবং that set up conversion ট্র্যাকিংটা সেট আপ করা থাকা লাগবে। বুঝছেন কি বলছি? এই জিনিসটা আপনার এখানে কন্ডিশন আকারে দেওয়া লাগতেছে, এই জিনিসটা যেটা আমরা ডকুমেন্টের মধ্যে এখানে উল্লেখ করেছি। তো এই গেল মোটামুটি আপনার ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, তারপর ইনহ্যান্স সিপিসি আগে আলোচনা করছি, বুঝতে পারছেন না? ইনহ্যান্স সিপিসি কখন আপনার 30% বেশি কাটে, কখন 30% কম কাটে। তারপর হচ্ছে আপনার টার্গেট ইমপ্রেশন শেয়ার আর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো গেল, বাকি আছে কোনটা? এই দুইটা জিনিস বাকি আছে, টার্গেট ইমপ্রেশন শেয়ার আর হচ্ছে আপনার টার্গেট পেজ, আপনার সার্চ লোকেশন। এই দুটা জিনিস একই জিনিস, বুঝতে পারছেন? হালকা পার্থক্য বললেই বুঝতে পারবেন। টার্গেট ইমপ্রেশন শেয়ার হচ্ছে কথার কথা, আপনি ওয়েব হোস্টিং এর বিজনেস করেন, এই যে ওয়েব হোস্টিং লেখলেন, লেখার পরে এই যে আপনার এই যে অপশনটা কই, এই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার অথবা টার্গেট পেজ সার্চ লোকেশন, এই জিনিসটা সাধারণত বড় বড় কোম্পানি যারা আছে, বুঝতে পারছেন, তারাই করে, কারণ এটার মধ্যে অ্যাডের কস্টটা অনেক বেশি পড়ে, খরচ অনেক বেশি পড়ে। তো এর মাধ্যমে হয় কি, আমি গুগলকে বলে দিতে পারি যে ভাই তুমি আমার একটা অ্যাবসোলুট টপ পেজে নিয়ে আসবা, অথবা টপ পেজে নিয়ে আসবা, অথবা এনিওয়্যার টপ পেজে নিয়ে আসবা। আমি একদম সরাসরি গুগলকে ইনস্ট্রাকশন দিতে পারি। বুঝতেই তো পারতেছেন যে কি পরিমাণ টাকা লাগতে পারে। এই জিনিসটা আমরা কিভাবে করি, এই যে এখানে আসেন ম্যাক্সিমাইজ, এই যে দেখেন টার্গেট ইমপ্রেশন শেয়ার, দেখছেন এখানে কিন্তু একটা অপশনই দেওয়া আছে, মানে দুটা জিনিস একই, তো এই জন্য এখানটাকে আলাদাভাবে উল্লেখ করে নাই। টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার, আর হচ্ছে এই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার আর টার্গেট পেজ সার্চ লোকেশন, এই জিনিসটা কিন্তু আপনার এইখানে দেওয়া নাই। হ্যাঁ, এখানে দেওয়া নাই, কিন্তু দুটো জিনিস আপনার সেম, এই জন্য আপনার এখানে আলাদাভাবে উল্লেখ করা নাই। তো যখন আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা অ্যাবসোলুট টপ পেজে আসুক, অথবা টপ পেজে আসুক, অথবা মানে এনিওয়্যার টপ পেজে যেন অ্যাটলিস্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এই দেখেন এখানে দেওয়া আছে অ্যাড লোকেশন এনিওয়্যার অন রেজাল্ট পেজ, অর্থাৎ এনিওয়্যার টপ পেজ। ঠিক আছে? তারপর টপ অফ রেজাল্ট পেজ, আর এটা হচ্ছে টপ পেজ, অ্যাবসোলিউট টপ অফ রেজাল্ট পেজ। তিনটা অপশনই আছে। আপনি আপনার অ্যাডটা ঠিক কোথায় দেখতে চাচ্ছেন,
আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি বলতে চাইতেছেন যে আমি চাইতেছি এনিওয়্যার টপ পেজ এখানে থাকুক, অথবা এই কি হইল এটার, অথবা আমি চাইতেছি টপ পেজে থাকুক অথবা অ্যাবসলিউট টপ পেজে থাকুক। কথার কথা আমি চাইতেছি অ্যাবসলিউট টপ পেজেই থাকুক। এই যে আমি অ্যাবসলিউট টপ পেজে দিলাম, আমি অ্যাবসলিউট টপ পেজে দিলেই কিন্তু মনে করেন অ্যাবসলিউট টপ পেজে চলে যাবে না, কারণ এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে না, অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটির যে ব্যাপার সেবার আছে। বাকি এইখানে যদি আপনি এই জিনিসগুলো দিয়ে দেন না, সেই ক্ষেত্রে অ্যাড কোয়ালিটি যদি কমও থাকে তাহলে গুগল চেষ্টা করবে আপনাকে সেই শুরুর দিকে রাখার জন্য, কারণ এখানে খরচটা একটু বেশি, তো যার কারণে আপনার এই ফ্যাসিলিটিটা গুগল দেয়। তারপরে পার্সেন্টেজ ইমপ্রেশন শেয়ার টু টার্গেট, এখানে আপনি বলে দিবেন, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন লেখা আছে percentage impression share to target is how often you want your ads to appear in search page areas you select when other people search for your keywords। অর্থাৎ যখন কোনো একজন মানুষ ওয়েব হোস্টিং লিখে সার্চ করলো, হ্যাঁ, যখন একজন মানুষ ওয়েব হোস্টিং লিখে সার্চ করলো, ঠিক হাউ অফেন, এই দেখেন ইজ হাউ অফেন ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু অ্যাপিয়ার, কতক্ষণ পর পর, ঠিক আছে, কতক্ষণ পর পর আপনি চাইতেছেন যে আপনার অ্যাডটা সেই টপ পেজে থাকুক অথবা অ্যাবসলিউট টপ পেজে থাকুক অথবা এনিওয়্যার টপ পেজে থাকুক, সেই পার্সেন্টেজটা আপনার এখানে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ 100% মানুষ, অর্থাৎ 100 জন মানুষ সার্চ করলো, 100 জন মানুষ হচ্ছে 100%, ঠিক আছে। এখন আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন যে আমি চাইতেছি 100%, অর্থাৎ 100 জন মানুষ যদি সার্চ করে, আমি চাই 100 বারই যেন আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে থাকে। এর মানে হচ্ছে এটা, বুঝতে পারছেন? এই যে এখানে লেখা আছে যে হাউ অফেন, আপনি ঠিক কতবার চাচ্ছেন আপনার অ্যাডটা আপনার অ্যাবসলিউট টপ পেজে থাকুক, অথবা মানে অর্থাৎ এখানে আপনি যে অপশনটা সিলেক্ট করছেন না, অ্যাবসলিউট টপ পেজ অথবা টপ পেজ অথবা এনিওয়্যার টপ পেজ, এই জিনিসটা তো আপনি আগে দিয়েই দিছেন। তো এই জায়গায় আপনার অ্যাডটা আপনি ঠিক কত পার্সেন্ট এই জায়গায় রাখতে চাচ্ছেন, অর্থাৎ যখন মানুষ কোনো কিছু সার্চ করে, সার্চ করার যদি 100% মানুষ সার্চ করে, কত পার্সেন্ট অর্থাৎ কতবার আপনি চাইতেছেন আপনার অ্যাডটা উপরের দিকে থাকুক, সেই ক্ষেত্রে আপনি এখানে পার্সেন্টেজটা দিয়ে দিতে পারেন। পার্সেন্টেজ মানে এটাই, আপনি এখানে সোজাভাবে বুঝেন যে 100 জন মানুষ যদি সার্চ করে তাহলে 100% মানুষ সার্চ করতেছে, তো এটা 70 জন মানুষ যদি সার্চ করে তাহলে আপনার এটা 100% হিসেবে কিন্তু কাউন্ট হবে, হ্যাঁ। তারপরে আপনি চাইতেছেন কি 70 বার সার্চ করা হইলে যেন এটা 100% যেনই এটা টপ পেজে থাকে। এর মানে 70 জন মানুষ যদি সার্চ করে তাহলে 70 বারই গুগল চেষ্টা করবে আপনার অ্যাডটাকে উপরে দেখানোর জন্য। এখন পার্সেন্টেজ, এখন মনে করেন মাত্র 2 জন সার্চ করছে, এই 2 জন কিন্তু আপনার 100%, এবং আপনি চাচ্ছেন এই 2 জনের প্রত্যেকেই যেন আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে দেখতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখানে 100%টা দিয়ে দিবেন, হ্যাঁ। এই জায়গায় 100% দেওয়ার অর্থ হচ্ছে যতবার মানুষ সার্চ করে, হ্যাঁ, এটা 100%, অর্থাৎ প্রত্যেকবারই যেন আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে থাকে। এখন আপনি যদি এখানে 80% দিয়ে দেন, অর্থাৎ যতবার মানুষ ক্লিক করে এর 80% যেন আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে থাকে। 20 বার যেন মিস হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি চেষ্টা করবা 80% যেন এটা আপনার ওই যে অ্যাবসলিউট টপ পেজে থাকে। এই জিনিসটা বুঝতে পারছেন? তো এখানে পার্সেন্টেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি চাচ্ছি এত পার্সেন্ট পর্যন্ত আমার একটা যেন উপরের দিকে থাকে। এটা সাধারণত আপনার 80%-এর দিকে রাখে, বুঝতে পারছেন? এটা 100% দেয় না, কারণ 100% তো কখনোই মানে পসিবল হবে না, কারণ আপনি এখানে 100% দিতেছেন আর বহু মানুষ 100% দিয়ে দিতেছে। এখন আপনি অ্যাবসলিউট টপ পেজ সিলেক্ট করে রাখছেন, আপনার যে কম্পিউটার সেও অ্যাবসলিউট টপ পেজ সিলেক্ট করে রাখছেন, এট আ টাইম একই সময়ে দুইটা অ্যাড কি অ্যাবসলিউট টপ পেজে দেখানো সম্ভব? দেখানো সম্ভব না, কিন্তু এই জন্য এটা সাধারণত আপনার 80%, 90%, 70% এরকম একটা রেঞ্জে রাখা হয়। যখন মনে করেন আপনার অ্যাডের কোয়ালিটি ভালো, আপনি দেখতে পারতেছেন আপনার অ্যাডের কোয়ালিটি কেমন, যখন আপনার অ্যাডের কোয়ালিটি ভালো সেই ক্ষেত্রে আপনি এই পার্সেন্টেজটা বাড়াইতে পারেন, সেটা 80 থেকে 90 পর্যন্ত করে দিতে পারেন, কারণ আপনি অলরেডি জানতেছেন যে আপনার অ্যাডের কোয়ালিটিটা ভালো আছে। আপনি যদি এখানে পার্সেন্টেজটা বাড়ায় দেন সেক্ষেত্রে এটা উপরের দিকে থাকার পসিবিলিটিটা বেশি, সেক্ষেত্রে আপনি এখানে পার্সেন্টেজটা বাড়ায় দেবেন। তারপর ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট, এরপরে আপনি বলে দিবেন যে ঠিক কতবার আপনার অ্যাডটা উপরে রাখার জন্য আপনার কত টাকা আপনি দিতে চান, এই জিনিসটা আপনি এখানে উল্লেখ করে দিবেন, বুঝতে পারছেন? আপনি এই জিনিসটা আপনি এখান থেকে আপনার ইয়া করতে পারবেন, অর্থাৎ আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি বলে দিলেন যে ভাই
মানে ওই যে আমি বললাম না, এই ক্ষেত্রে আপনার অ্যাডের কস্টটা অনেক বেশি পড়ে। তো আপনি দিলেন যে এখানে $1, আপনার অ্যাড আসবেই না, কারণ আপনার কম্পিটিটর যারা আছে তারা অলরেডি $10, $20, $100 পর্যন্ত আপনার মনে করেন মানে ওরা বিট করে রাখতেছে। কারণ মানে কম্পিটিশনটা তো অনেক বেশি। কারণ আপনি চাইতেছেন যে আপনার ওয়েবসাইটটা যেন উপরের দিকে থাকুক, মানুষ কিনুক আর না কিনুক, এটা কিন্তু এখানে মূল উদ্দেশ্য না। যদি মনে করেন কেনার উদ্দেশ্য থাকতো সেক্ষেত্রে আমরা কনভার্সনই দিতাম, তাই না? এই দেখেন ভাই, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, টার্গেট ইমপ্রেশন শেয়ার এটা কিন্তু মানুষ কখন ব্যবহার করে, যখন মনে করেন অঢেল টাকা পয়সা আছে, ব্র্যান্ড একদম নতুন ব্র্যান্ড, এবং আপনি চাইতেছেন যে আপনি মানুষের টপ অফ দ্য মাইন্ডে থাকবেন। যখনই মানুষ সার্চ করে যেন আপনার নামটাই সামনে চলে আসে, আপনার কাছ থেকে কিনুক আর না কিনুক, মানুষ যেন আপনার নামটাই দেখতে পায়, তখন আপনার মানুষ এই জিনিসটা করে, টার্গেট ইমপ্রেশন শেয়ারটা দিয়ে দেয়। ঠিক আছে, মানে উদ্দেশ্য হচ্ছে যেন প্রচুর পরিমাণে ইমপ্রেশন পায় একদম টপ পেজে থাকার মাধ্যমে। মানুষ কিনুক আর না কিনুক এটা কিন্তু তার এখানে দেখার বিষয় না। যার জন্য আপনার বিটটা করে মানুষ অনেক বেশি বেশি পরিমাণে, ওর বিট করে মনে করেন $100 দিয়ে বিট করে রাখছে, যে আমি চাই যে মানে যেই সার্চ করুক সেই যেন আমার কোম্পানির নামটা দেখতে পায়, সেই যেন আমার কোম্পানির লোগোটা দেখতে পায়। আমার এখানে বিক্রি করার কোনো উদ্দেশ্য না, আমি চাই মানুষ যেন আমাকে মনে রাখে, মানুষ যখন সার্চ দেওয়ার পরেই আমার নামটা উপরে দেখতে পায়। বুঝতে পারছেন? এই হইতেছে আপনার, যার কারণে আপনার এখানে বেশি পরিমাণে আপনার ইয়া দেওয়া লাগে। এটা সাধারণত করা লাগে না, অনেক বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা এটা করে। সাধারণত যারা আপনার ফ্রিল্যান্সার, যারা ছোটখাটো কোনো বিজনেসের জন্য কাজ করে, ওদের সাধারণত এই কাজ করা লাগে না। আর বড় বড় কোম্পানি যারা, ওদের নিজস্ব ডেডিকেটেড মার্কেটিং টিমই থাকে। বুঝতে পারছেন? তো ওরা নিজেদের মার্কেটিং টিম দ্বারা এগুলো করায়। আর সাধারণত যারা ফ্রিল্যান্সাররা কাজ করে তারা ইন্ডিভিজুয়াল বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা একদমই করা লাগে না, মানে জানার জন্য জানা আর কি। যদি কখনোই আপনি এজেন্সির হয়ে কাজ করেন সেক্ষেত্রে কোনো এজেন্সির, আবার বড় বড় কোম্পানিগুলো এজেন্সিকে দিয়েও কাজ করায়, তো এজেন্সির বিশাল টিম থাকে। তো আপনার বললো যে এই জিনিসটা করার জন্য যেন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার থাকে যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। এই জিনিসটা আপনার সাধারণত বড় বড় কোম্পানিরা তাদের নিজেদের নামটাকে, তাদের নিজেদের আপনার ভ্যালুটাকে, নিজেদের আপনার বিজনেসের অ্যাড্রেস, বিজনেসের যে আপনার লোগোগুলো আছে, এই জিনিসগুলো মানুষের মাইন্ডের মধ্যে রাখার জন্য এই কাজটা করে। সার্চ দিলেই যেন আমার নামটা সামনে চলে আসে। বুঝতে পারছেন? এই হইতেছে আপনার টার্গেট ইমপ্রেশন শেয়ার। টার্গেট ইমপ্রেশন শেয়ার এর টার্গেটই হইতেছে মানুষ যেন আমার একটা দেখে, একদম ইমপ্রেশন। ইমপ্রেশন মানে দেখা না, মানুষ যেন আমাকে দেখে। তাহলে এই জিনিসটা কি? টার্গেট পেজ সার্চ লোকেশন। টার্গেট পেজ সার্চ লোকেশন এর মাধ্যমে আপনার টার্গেট হচ্ছে কি, দেখেন, টার্গেট ইমপ্রেশন শেয়ার এর মাধ্যমে আপনি এখানে তিনটা সিলেক্ট করতে পারতেছেন না, এই যে এনিওয়্যার অন টপ পেজ, তারপর হচ্ছে টপ অফ রেজাল্ট পেজ আর অ্যাবসলিউট টপ পেজ। অর্থাৎ তুমি টপ পেজেও দেখাইতে পারো, অথবা টপ পেজ অ্যাবসলিউট টপ পেজেও দেখাইতে পারো, অথবা এনিওয়্যার টপ পেজেও দেখাইতে পারো। কিন্তু এই জিনিসটা আমি চ্যাট জিপিটি থেকে খুঁজে বের করলাম। আপনার টার্গেট পেজ সার্চ লোকেশন যেটা, সেটা হচ্ছে মানে এর টার্গেট হচ্ছে তুমি আমার অ্যাডটাকে শুরুর দিকে রাখবা, অর্থাৎ টপ পেজে রাখবা, অথবা অথবা তুমি অ্যাবসলিউট টপ পেজে রাখবা, অথবা টপ পেজে রাখবা। আমি চাই টপ পেজে থাকার জন্য, আমি কোনোভাবেই চাই না এনিওয়্যার টপ পেজে থাকার জন্য। এটা হচ্ছে আপনার টার্গেট পেজ সার্চ লোকেশন। নাম শুনেই বুঝতে পারতেছেন, সার্চ লোকেশনের মধ্যে সে চাইতেছে একদম টপে থাকার জন্য। কিন্তু টার্গেট ইমপ্রেশন শেয়ার সে কিন্তু এটা চাইতেছে না। টার্গেট ইমপ্রেশন শেয়ার সে চাইতেছে যে একটা যেখানেই থাকুক মানুষ যেন দেখে, মানে তার মেইন উদ্দেশ্য হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, মানুষ যেন দেখে, এটা হচ্ছে তার মেইন ইমপ্রেশন। যদিও মনে করেন এখানে গুগলের মধ্যে এটা আলাদাভাবে ভাগ করা নাই, এটা খুবই সূক্ষ্ম একটা বিষয়, কারণ তেমন কোনো পার্থক্য নাই। তো টার্গেট ইমপ্রেশন শেয়ার চাইতেছে যে তুমি যে কোনো জায়গায় তুমি প্রথম পেজের মধ্যে আমার অ্যাডটা রাখো। আর এই লোকে চাইতেছে কি, টার্গেট পেজ সার্চ লোকেশন সে চাচ্ছে যে ভাই তুমি এনিওয়্যার টপ পেজে রাখতেই পারবা না, একদম শুরুর দিকেই রাখতে হবে। এটার জন্য কিন্তু গুগলের মধ্যে আলাদাভাবে কোনো ভাগ করা নাই। হ্যাঁ, এটা হয়তো আপনার গুগলের কিছু নিয়ম কানুন, অথবা মানুষ হয়তো এগুলো খুঁজে বের করছে আর কি। আমি এই জিনিসটা কোথাও পাইতেছিলাম না, তো আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করার পরে এই একটা পার্থক্য দেখাইছে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা জানা খুব বেশি জরুরিও না, এবং দুইটার মধ্যে খুব পার্থক্য না, একদম স্লাইট ডিফারেন্ট, খুবই হালকা পার্থক্য। হ্যাঁ, দুইটার উদ্দেশ্যই কিন্তু সে চাইতেছে খুব বেশি পরিমাণে টাকা দিয়ে, সে চাইতেছে একদম টপ পেজে থাকার জন্য, আর কিছুই না। তো কখনো যদি এরকম উদ্দেশ্য থাকে যে কনভার্সন উদ্দেশ্য না, আমি চাই না যে আমার পণ্যটা অনেক মানুষ ক্রয় করুক, বাকি আমি চাইতেছি যে মানুষ আমার জিনিসটা, আমার একটা যেন দেখে, সেই ক্ষেত্রে সার্চ এডের ক্ষেত্রে আপনি টার্গেট ইমপ্রেশন শেয়ার এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এই হলো আপনার বিডিং নিয়ে আলোচনা।
অনেকগুলো আলোচনা চলে গেছে এবং সবগুলো একসাথে আসলে মনে রাখা অনেক জটিল। এই জন্য সময় নিয়ে নিয়ে প্রত্যেকটা সেকশন ভিডিও দেখবেন এবং আমি যা বলতেছি সেটা তো বোঝার চেষ্টা করবেনই, এবং পাশাপাশি আপনার বিভিন্ন আর্টিকেল দেখা, যদি আপনার ভিডিও দেখে যদি আপনার কাছে মনে হয় যে আমি বেশি বুঝি, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে লেখলেন হোয়াট ইজ টার্গেট শেয়ার ইমপ্রেশন, এই জিনিসটা কি, অথবা আপনি ইউটিউবে গিয়ে লিখলেন হোয়াট ইজ বিডিং, হ্যাঁ, ইন গুগল অ্যাডস এর মধ্যে বিডিং জিনিসটা কি, আপনি আরো অনেক ভিডিও পাবেন। মোট কথা বোঝা হইলে উদ্দেশ্য, ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এটাই। হোমওয়ার্ক এই আমি হোমওয়ার্কটা দিয়ে দেই। আমরা যদি এখানে যাই, প্রত্যেকটা জিনিস বুঝতে পারছেন, এখানে আমরা বিডিং এর যে ইয়াগুলো পড়ছি প্রত্যেকটা জিনিস আপনি লিখবেন এবং পাশাপাশি আপনি কি বুঝতে পারছেন এই জিনিসটা এখানে উল্লেখ করবেন। নেটটা মনে চলে গেছে এই যে, হ্যাঁ এটাও চলে গেছে, এদিকে নেটও চলে গেছে, কারেন্ট আছে না, এখান থেকে পাওয়ার চলে গেছে নাকি? আচ্ছা যাই হোক, বুঝানো পর্ব শেষ, এখন আমি আপনাদের